লেফট খারাপ একটা সময় কখনোই বলবো না, মুখে যা বলে তারা লেফট সেটা করে। প্রচুর লেফট ভোট এখন দিদির দিকে চলে গেছে। আমি আমার বিরোধী লোকেদেরও কোনো শত্রু মনে করি না। তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুরো নিয়োগের দুর্নীতি। যখনই নির্বাচন আসে তখন ইডি সিবিআইয়ের উৎপাত বাড়ে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সব বিজেপির অফিস হয়ে গেছে। চাকরি দিয়ে সুজিত ঘোষ পয়সা রোজগার করে। কখনো বিজেপিতে গিয়ে ঝাঁপাবো কিংবা ভয় পালিয়ে যাবো বিজেপিতে, এটার লোক সুজিত ঘোষ সেই লোক না। ফাস্টফুড বিক্রেতা থেকে এই প্রতিপত্তি বা এই প্রভাব কিভাবে সম্ভব? শুধু ফাস্টফুডের দোকান না, আমার কনস্ট্রাকশনেরও কাজ ছিল। প্রধানমন্ত্রী যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, সুজিত ঘোষ যদি তার ফাস্টফুডের দোকান থেকে সুজিত ঘোষ যদি আজকে মন্ত্রী হয়েছে, এর মধ্যে অন্যায় কিছু থাকতে পারে না। সারা জীবন ফাইট করেছে, আজকেও ফাইট করতে প্রস্তুত আছে। মমতা ব্যানার্জি মতো হতে গেলে 100 বছর তপস্যা করতে হবে। শাহজাহান শেখ কিছু হয়তো মানুষের ওপর জোর জবরদস্তি হয়েছে, তার জন্য দল যা ব্যবস্থা নেওয়া সেটা নিয়ে হয়েছে। মোদী সরকারের আমলে মানুষ কী পেয়েছে? লাইনে দাঁড়ানো পেয়েছে। কর্মসংস্থান করতে পারছো না বলে ভাতা দিচ্ছে। বিজেপি কী করেছে? ফায়ার ডিপার্টমেন্টের কাজ কি শুধু আগুন নেভানো নাকি সেফটিটা আগে এনশিওর করা? নিশ্চয়ই সুজিত বোস একটাই পরিষ্কার বলবে, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা বলবে, গ্যাসের দাম, এসআইআর এসব নিয়ে সুজিত বোস বলবে। বামপন্থার ভরকেন্দ্র থেকে ডানপন্থার শীর্ষে পৌঁছানো হোক বা ক্লাব, সামাজিক সংগঠন থেকে ওয়ার্ল্ড হেরিটেজ ফেস্টিভ্যাল, দুর্গাপুজোর অন্যতম প্রধান চরিত্রই হোক না কেন, তিনি সব ক্ষেত্রেই ফ্রন্ট ফুটে খেলাই পছন্দ করেন। সিনিয়র মন্ত্রী আর ক্রীড়া ও সমাজসেবার অন্যতম বড় চরিত্র সুজিত বসু আজ আমাদের পডকাস্টের অতিথি। মারাদোনা থেকে মেসি, লেক টাউনে সুজিতদার পাড়ায় সবার অবাধ যাতায়াত। দুর্ভাগ্যবশত সুজিতদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এই সব বিষয়ে আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের নেতা, পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। তবে পডকাস্ট শুরু করার আগে বি1 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সুজিতদা, তোমাকে স্বাগত বি1 পডকাস্টে। একদম ইলেকশনের সময় অনেক ব্যস্ত তুমি, তার মধ্যেও সময় দিয়েছো। এই যে আমি যেখান থেকে শুরু করলাম, যে বামপন্থার ভরকেন্দ্র থেকে দক্ষিণপন্থার একেবারে শীর্ষে পৌঁছলো, কিভাবে শুরু হলো যাত্রাটা? দেখুন, সবাই সুজিত বোস সম্পর্কে জানে। সুজিত বোস একসময় লেফট করতো। বাম রাজনীতি থেকে সুজিত বোসের মমতাদির সাথে আসা তৃণমূল কংগ্রেসে। তা আমি দেখুন যখন রাজনীতি করি অনেক বছর হয়ে গেল। আমি 86 থেকে পৌরসভায় নির্বাচিত, প্রায় 84 সাল থেকে রাজনীতিতে অংশগ্রহণ। বাম থেকে কি করে আপনি তৃণমূলে এলাম সেটা আপনি বলছেন। দেখুন, বামপন্থী যে মতাদর্শগতভাবে যেটা বামপন্থীরা নিজেদেরকে বলে, সাম্যবাদ, সমাজ ব্যবস্থার পরিবর্তন, এবং তারা বলে যে গরিব মানুষের লোক, তারা অনেক কথা ছোটোবেলায় শুনেছি, অনেক বড় বড় বৈপ্লবিক কথা শুনেছি, কিন্তু বাস্তবে আমি লক্ষ্য করেছি যা, তার সঙ্গে অনেক কিছুই মেলে না। কিন্তু মমতা ব্যানার্জিকে আমি বলবো সবথেকে বড় বামপন্থী। তার চালচলন, তার কাজকর্ম, মানুষের সাথে তার যে কাজ, যেটা গরিব মানুষের প্রধান কাজ, এবং যেটা সামাজিক কাজ যেভাবে মানুষের সাথে করে, যেভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রাখে, এটা মমতা ব্যানার্জি থেকে দেখার মতো। মুখে বামপন্থী বললাম, বামপন্থী বলে অন্য কিছু করলাম। দেখুন, লেফট খারাপ একটা সময় কখনোই বলবো না, কেন আমার রাজনীতির হাতে করে লেফট থেকে হয়েছে। কিন্তু পরবর্তী সময় আমি অনেক কিছু দেখেছি, অনেক ঘটনা সাক্ষী আমি, এবং অনেক ঘটনা থেকেই আমি এটুকু বুঝতে পেরেছি, মুখে যা বলে তারা লেফট সেটা করে না। তাদের অনেক কিছু পরিবর্তন হয়েছিল, এবং আমাদের মূল কাজ হচ্ছিল, আমি দেখুন দুবার 86 ও 92-তে আমি কাউন্সিলর হিসেবে জিতেছিলাম, আবার 99-তে আমি ইন্ডিপেন্ডেন্টও জিতেছি। আমি একটা খেলার মাঠকে কেন্দ্র করে আমার সঙ্গে বিতর্ক হয়েছিল। আমি বলেছিলাম, সুভাষবাবু আমাকে সমর্থন করেছিলেন, বলেছেন না এটা ও করছে, খারাপ করছে। কিন্তু পার্টির যারা নেতা আছেন, যাদের সঙ্গে কোনো মাটির সংস্পর্শই নেই, সংস্পর্শ নেই, তারা যদি বড় বড় কথা বলে, যেটা তার ফলও তারা ভোগ করেছে এবং ভোগ করছে, আগামী দিনেও ভোগ করবে। তার কারণ ওরা কোনো নিউ জেনারেশন তৈরি করতে পারেনি। মমতা ব্যানার্জি এটা করতে পেরেছে যে আমাদের মতো ছেলেদের তারা জায়গা দিয়েছে, এবং প্রচুর নতুন ছেলে, এবারও প্রায় 100 নতুন মুখ তিনি আনতে পেরেছে।
দিদি এটা বোঝেন, পরে নেক্সট জেনারেশানকে তিনি তৈরি করেন, আর নেক্সট জেনারেশানকে তিনি কাজ করবার সুযোগ তিনি দেন। আপনাকে যদি কাজই না সুযোগ দেয়, আপনি কী করে করবেন? আমাকে আজকে বড় জায়গায় দিদি কাজ করতে পারার সুযোগ দিচ্ছে, আমি সেটাকে সুযোগ গ্রহণ করেছি এবং সেটা করছি। আর আমি একটা জিনিস মনে করি, আদর্শ মুখে অনেকে অনেক কথা বলে, অনেক বলি, অনেক কিছুই তাত্ত্বিক বলি পড়ে এবং বাস্তবের সঙ্গে অনেকের মিল নেই। কিন্তু দিদির একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি দিদিকে বলি, দিদির সঙ্গে আমি 99 সাল থেকে আছি দিদির সাথে, এবং দিদিকে এইটা বুঝেছি, দিদি গরিব মানুষের মনের কাছের লোক, দিদি মানুষকে বাঁচাবার লোক, এবং দিদিকে আমি দেখেছি সবসময় দিদি যে কথাটা বলে সাধারণ মানুষের, গরিব মানুষের কথা ভাবনা চিন্তা করে বলে। তার কাজও দিদির যে এই তিনবার তিনি যে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা মানুষের আশীর্বাদে হয়েছে। প্রচুর লেফট ভোট এখন দিদির দিকে চলে গেছে। যখন তুমি তৃণমূল কংগ্রেসে এলে, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। 2006 সুভাষ চক্রবর্তী তোমার নেতা ছিল, তুমি সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে ভোটে দাঁড়ালে। খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ ওই ডিরোজিও কলেজে কাউন্টিং হচ্ছিল, একদম হাড্ডাহাড্ডি লড়াই, সুভাষ চক্রবর্তী হেরে যাবে, তারপর তুমি আর জয় পাওনি সে বছরে। তো ওই সময় তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, কী জন্য তুমি গেলে? মানে এখন যেটা হয় যে তৃণমূল থেকে বিজেপি চলে যাচ্ছে ক্ষমতার জন্য, বিজেপি থেকে তৃণমূল চলে আসছে ক্ষমতার জন্য। শোনান, আমি একটা তোমাকে বলি, আমি ক্ষমতার জন্যে, তখন ক্ষমতা কিছু ছিল না 99-তে, তখন ভরা সিপিএম। আমি 99 থেকে দল থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছি। সেই সময় আমি মার্ডারও হয়ে যেতে পারতাম, খুনও হয়ে যেতে পারতাম, আমার জীবনের ঝুঁকি ছিল। পুলিশ আমাকে বলেছিল যে কোনো মুহূর্তে আপনি একটু সাবধানে থাকবেন, অ্যাটাক হয়ে যাবেন, আপনার লোকেরা, এই পুরনো দিনের লোকেরা আপনাকে মেরে দেবে। তা আমি জানতাম, আর আমি কোনো দিন এমন কোনো কাজ করিনি, কিন্তু মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছিলাম দল থেকে ছাড়বার পর। প্রচুর ক্লাব, সেটা 99-তে 3-3টে সিট আমি মানে ইন্ডিপেন্ডেন্টে জিতেছিলাম। সে সময় মমতা ব্যানার্জি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমি এটা কখনো অস্বীকার করি না। দিদি আমার যেদিন শেষ মিছিল ছিল, 99 শেষ মিছিল, আমি যখন নির্দল হয়ে করছি, দিদি এসে বললো তোমার পাশে আমি আছি। আমি এই কথা কখনো অস্বীকার করি না। তার কারণ দিদি এমন একজন ব্যক্তিত্ব, দিদি সব জায়গায়, দিদি সেই সময় বিপদের দিনে দিদি বন্ধু আমার। তা দিদিকে আমি সেই সময় বলেছিলাম ঠিক আছে। তারপর রেজাল্ট হলো, আমি জিতলাম। কিন্তু আপনি সুভাষ চক্রবর্তীর কথা বলছেন, সুভাষ চক্রবর্তীর সাথে আমি 2001 থেকেই সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে আমি লড়ছি। খুবই অল্প মার্জিনে সুভাষবাবু জিতেছেন। কি ভোট হয়েছে না হয়েছে সেটা সব মানুষই জানে, এটা আমাকে বলা দরকার নেই। উনি আজকে প্রয়াত হয়েছেন, কিন্তু ওনার প্রতি আমার রেসপেক্ট আছে। তার কারণ উনি একমাত্র ছিলেন বামপন্থীতে যিনি বড় মনের মানুষ ছিলেন, সবাইকে আপন করতে পারতেন। আমি রাজনৈতিক জীবনে তার সংস্পর্শে ছিলাম, প্রথম জীবনে ছিলাম, দ্বিতীয়বারে মমতা ব্যানার্জি, আর মাঝে কিছু নেই। আর আমি একটা জিনিস মনে করি, মমতাদির নেতৃত্বে আমাকে যে কাজ করবার মমতাদির সুযোগ দিয়েছে, আমি সেটা চেষ্টা করছি এবং অনেস্টলি সেটা চেষ্টা করি। এর মধ্যে কোনো কিছু বলতে, আমি অনেক পরিশ্রম করি এবং মানুষের জন্য চেষ্টা করি এবং মানুষকে বলি যে এটা পারবো না, আর মানুষের সাথে থাকতে ভালোবাসি। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা কী ছিল? রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো করা, মানুষের পাশে থাকা। এবং রাজনীতি মানে আমি কখনো খুনোখুনি মনে করি না। রাজনীতি মানে মানুষের সঙ্গে শত্রুতা মনে করি না। আমি আমার বিরোধী লোকেদেরও কোনো শত্রু মনে করি না। পলিটিক্যাল শত্রু, তারা ব্যক্তিগত শত্রু মনে করে না। তার কারণ মনে করবেন, এখন অনেকের জায়গায় দেখছি যে এমন কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলো কোনো দিন ছিল না আমাদের। আমি মনে করি রাজনীতিতে আমরা এসছি ছোটোবেলা থেকে, দেখুন ফুটবল খেলতে খেলতে, ক্রিকেট খেলতে খেলতে, খেলাধুলো বেসিক্যালি জীবনের লক্ষ্য ছিল স্পোর্টসম্যান হওয়া। সেখান থেকে আমি চলে এসেছি রাজনীতিতে। 86-এ ইলেক্টেড, মানে তখন 21-22 বছর বয়স। তা 21 বছর বয়সের পর থেকে আমি ইলেক্টেড হয়ে গেলাম। তারপর থেকে কাজে মন দিয়ে দিলাম, ডেভেলপমেন্টে মন দিয়ে দিলাম। তুমি তো ভালো করে জানো, তুমি অনেক দিনের পুরনো সাংবাদিক, যে আমার ওপর দিয়ে কত ঝড় জল গেছে, সামলে তো নিয়েছি। মানুষ তো আমাকে ঠিক সময় ঠিক কাজটা করেছে। মানুষ আবার রিনিউ করে দেবে আমাকে, আমি এটা জানি। শুধু রিনিউয়ের অপেক্ষা, সরকারেরও রিনিউ হয়ে যাবে, আমাদেরও রিনিউ হয়ে যাবে। তুমি ঝড় জলের প্রসঙ্গে বলছো, সেই প্রসঙ্গেই আসি যে
তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তুমি এতক্ষণ যেগুলো বলছিলে, এত উন্নয়ন করেছো, সরকারকে বোঝাতে পেরেছো কী প্রয়োজন, মানুষের জন্য কাজ করেছো, কিন্তু তোমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুরো নিয়োগের দুর্নীতি। ইডি আমার বাড়িতে এসছিল, আমি বলেছি আসুন। আলা এমন দিনে এলেন, সেদিন স্বামীজির জন্মদিন ছিল, আমার অনেক প্রোগ্রাম। তো ইডি অফিসারকে আমি বললাম আজকে তো স্বামীজির জন্মদিন, কোন স্বামীজি? আমাকে ইডি অফিসার বলে, হ্যাঁ স্বামী বিবেকানন্দ। তখন উনি গুগল সার্চ করে বললেন হ্যাঁ। তা আমি বুঝলাম যিনি অফিসার এসছেন তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কেও তার জ্ঞান নেই। ঠিক আছে, আমি বললাম কি করণীয়? বলো স্যার 2-3 ঘন্টা আমরা একটু দেখবো টেবো, অর্ডার আছে। আনলাম ঠিক আছে আসুন, ওয়েলকাম। ওনারা দেখলো আমার বাড়ি টাড়ি দেখলো, অফিস দেখলো, সন্ধ্যা অবধি বসে থাকলাম। হয়তো গেছে, बोले सर ऊपर से ऑर्डर आ गया तब तो जाएगा, ऑर्डर अभी तक नहीं। कल मेरा गंगा सागर का प्रोग्राम है, सुबह हम लोग निकल जाएगा गंगा सागर। हम लोग का 5 दिन उधर ड्यूटी है, और स्वामी जी का हम तो जाएगा, आप जाने के बाद हम लोग स्वामी जी का मूर्ति, सर और टाइम दीजिए, ऊपर से ऑर्डर आएगा तो हम लोग चला जाएगा। तब उन्हें 7-8টায় বেরিয়ে গেল, পঞ্চনমায় নীল লিখে দিয়ে গেল, পঞ্চনমায়। তা আমি বলি এগুলো সব কেন হয়? যখনই নির্বাচন আসে তখন ইডি সিবিআইয়ের উৎপাত বাড়ে। আবার দুর্গাপুজোর ঠিক পরে আমার দোকানগুলো রেড হলো। আমার 2টো রেস্টুরেন্ট আছে সেখানে, খুবই ছোট রেস্টুরেন্ট, আমার ছেলের রেস্টুরেন্টে রেড হলো, করেছে। আরে ভাই পুজোর সময় রেস্টুরেন্টে সেল হলে কিছু পয়সা ছেলের ওখানে ছিল, তা ছিল সেটা তো ক্যাশের সঙ্গে মেলানো, অ্যাকাউন্টসে মিলবে। আমি আইনে উত্তর দেবো, আমি ছেলে মেয়েদের, যদিও আমাকে এখনও সমন ইস্যু করেনি। আর আপনি যে কেসটায় বলছেন সেই কেসে সুজিত বোসকে, সুজিত বোসের অভাব হয়ে যায়নি, চাকরি দিয়ে সুজিত বোস পয়সা রোজগার করবে। সুজিত বোসকে যারা চেনে জানে তারা সবাই এটুকু জানে সুজিত বোস কী। আর মানুষের যদি কোনো কোথাও ভালো কিছু হয় সুজিত বোস তো সহযোগিতা করতে প্রস্তুত। আপনি যদি আমার অফিসে যাবেন দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন তাতে দাবি নিয়ে আসে। আমাদের তো দেখুন একটা যখন মানুষ ক্ষমতায় আসে মানুষের তো এক্সপেকটেশন মানুষের থাকে। কেউ যদি তার ছেলের জন্য সুপারিশ করতে আসে, বলতে আসে, এটার মধ্যে কোনো অপরাধ আমি দেখি না, এটার মধ্যে কোনো অপরাধ নেই। আর আমিও যদি তাকে কোনো সাহায্য করে থাকি কোনো বিনিময়ের মাধ্যম ছাড়া, এটার মধ্যেও কোনো অন্যায় নেই, এটা ওরাও জানে। সেই জন্য সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে তো আমাদের নাম দিতে পারতো, দেয়নি। তো পাবে তবে তো দেবে, আইন তো সকলের জন্য খোলা আছে। তোমাকে কেন টার্গেট করলো? তোমার বক্তব্য অনুযায়ী পলিটিক্যাল বুঝতে পারছেন না? পলিটিক্যালে কাদের টার্গেট করে? যারা পলিটিক্যালি লিডার আছে, যাদেরকে একটু ভয় দেখানো যায়, যাদেরকে একটু চমকে দেওয়া যায়, যাদেরকে নানা রকম কিছু করা যায়, যাদের বেশ আছে দেখুন তাদের ওপরই আক্রমণ হয়। সবার ওপর হয়? সবার ওপর হয় না, বেছে বেছে হয়, বেছে বেছে হয়। সুজিত বসু তো নিজে, আমি যে সুজিত বসু একটা জিনিস আমি বলে রাখি, সুজিত বসু এসবের কাজের সঙ্গে নেই। আর সুজিত বসুর 40 বছর পলিটিক্স জীবনে অনেকে অনেক কথা বলেছে। এই তো নির্বাচনে আসবে দেখবেন অনেকে গালাগালি হিস্তি করবে, তা যাদের কাজ তারা করবে, সুজিত বোস করবে না। সুজিত বোস একটাই পরিষ্কার বলবে, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা বলবে, গ্যাসের দাম, এসআইআর এসব নিয়ে সুজিত বোস বলবে। কিন্তু আমি আর ডেভেলপমেন্ট নিয়ে সুজিত বোস বলবে। ইন্ট্রোডাকশনে যেগুলো কথাগুলো বললাম সেগুলো একদম তো আমি আমার নিজের মনের থেকে কথা বললাম, আর এটা কোনো পেড পডকাস্টও নয়। তো আমি যখন বলছি, আমি বিষয়গুলো জেনেই বলছি যে তুমি সেখান থেকে ভোটে দাঁড়াচ্ছ, তুমি দীর্ঘদিন ধরে বিধায়ক হয়ে রয়েছো, তো তুমি তো দল বদলালে, যদি এটাই সহজ রাস্তা হয় যে বিজেপিতে চলে গেলে তোমার বিরুদ্ধে ইডি হবে না, কোনো তদন্ত হবে না, তো সেই পথও অবলম্বন করতে পারতে। তো তুমি তো ভোটে জিতবেই তোমার দাবি অনুযায়ী। সবাই তো সবটা পারে না। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি। এটা সবাই কি সবটা পারে? তোমায় কখনো প্রস্তাব দিয়েছিল? আমাকে প্রস্তাব দিলে আমি গ্রহণ করব না। যে নীতিতে আমি বিশ্বাস করি না সেই নীতি আমি কেন গ্রহণ করব? এটা পরিষ্কার। তো এই ঝামেলাগুলো তো থাকবে রাজনীতিতে আমি যদি তেমন মনে হয় রাজনীতি করব না, কিন্তু কখনো বিজেপিতে গিয়ে ঝাঁপাবো কিংবা ভয় পালিয়ে যাবো বিজেপিতে, এটার লোক সুজিত বোস সেই লোক না। রাজনীতিতে দেখুন কেউ বিজেপি করতে পারে, সে করুক। বহু লোক দল বদল করে পালিয়ে গেছে নিজেদের বাঁচবার জন্য, তারা আবার গিয়ে বড় বড় কথা বলছে। আমি বলি তারা যেন একটু কম কথা বলে, তাদের মুখোশটা তারা বলছি তো তাদের আয়না নিজেদের মুখ দেখাতে পারবে কি না
বলছি প্রচুর লোক আছেন যারা অনেক কথা বলছেন, বড় বড় লম্বা চওড়া, এমন এমন লেকচার দেয় যে, তা আমি বলি ওই লেকচার আপনাদের ক্ষমতায় আছেন বলে, যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন লেকচার দেওয়াটা বুঝবো। সুজিত বোসদের যেদিন 10 বছর ক্ষমতা ছিল না, 10 বছর আমার যখন 99 থেকে 2009 অবধি কোনো পাওয়ার ছিল না আমার কাছে, তখনও সুজিত বোস ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছে, ফ্রন্টে দাঁড়িয়ে সুজিত বোস কাজ করেছে। যদি আমি সিপিএমের, দেখুন সিপিএমের বহু নেতা মন্ত্রী আছেন যারা প্রচুর লোক সল্টলেকে জমি নিয়েছে, সুজিত বোস কাছ থেকে কোনোদিন সুযোগ থাকলেও সুজিত বোস জমি নেয়নি, কোনো সরকারি জিনিস সুজিত বোস গ্রহণ করেনি, এটা সবাই জানে। সিপিএমের আমলেও সিপিএমের লোকেরাও জানে। অনেক নেতা মন্ত্রীরা অনেক বড় বড় কথা বলেছে, তাদের কটা করে প্লট আছে, কটা করে কী আছে তারা নিজেরা বলতে পারে। সুজিত বোস কিন্তু কাছ থেকে কিছু নেয়। কিন্তু বিজেপি তো বারে বারে এই অভিযোগ তোলে যে একজন ফাস্ট ফুড বিক্রেতা থেকে এই প্রতিপত্তি বা এই প্রভাব কিভাবে সম্ভব? নিশ্চয়ই আমি ফাস্টফুড বিক্রেতা কত কোনো আমার লজ্জা তাতে নেই। আমার বাবা মারা যাওয়ার 92-তে মারা যাওয়ার পর থেকে আমি অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছি। শুধু ফাস্টফুডের দোকান না, আমার কনস্ট্রাকশনেরও কাজ ছিল, সবাই সেটা জানে। কিন্তু যেদিন আমি জিতেছি 86-এ কাউন্সিলর রেখেছি, তারপর থেকে কনস্ট্রাকশনের কাজ আমি ছেড়ে দিয়েছি। তার কারণ আমি মনে করেছি আমি কাউন্সিলর রেখেছি, এই কাজটা আমার আর করা উচিত না। এটা অনেকের বিবেকে নেই, অনেকে এগুলো। আর আমি রেস্টুরেন্ট তো আছেই আমার, খাবো কি তাহলে? তাহলে তো চুরি করতে হবে, আর সেটা তোর মধ্যে কোনো অন্যায় কিছু নেই। আর আমি তো তাদেরকে রুটি রুজিও দিয়েছি। আর প্রধানমন্ত্রী যদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, সুজিত বোস যদি তার ফাস্টফুডের দোকান থেকে সুজিত বোস যদি আজকে মন্ত্রী হয়েছে, এর মধ্যে অন্যায় কিছু থাকতে পারে না। আর আমি এখনও বলছি, আমার দোকান এখনও আছে, বিজনেস এখনও আছে। গেছিলো তো ইডির অফিসাররা, সব কিছু নিয়ে গেছে। কী প্রমাণ, কী পেয়েছে তারা বলে দিক। তারা তো আমার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট দেখে এসছে। আমি আবার বলবো, আপনারা আসুন দেখুন। কিন্তু যেভাবে একটা 200, 300, 400 স্কোয়ার ফিটের মধ্যে 10খানা সিআরপিএফ নিয়ে লাফালাফি করছেন, পাড়ায় গিয়ে রুটমার্চ করছেন, এগুলো করবেন না। শিলিগুড়ির লোকেরা ভালো লোক, কিছু বলেনি, আমরা কিছু করিনি। তার কারণ আমরা আইনকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু কেউ যদি মনে করে রেসপেক্টকে করি বলে, তারা যদি মনে করে রেসপেক্টের নাম করে তারা অন্য কিছু প্রেশার করবে, কিংবা তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু তোমাকে ভুলে যাবে, আমাকে টার্গেট করতে পারে। আমার দেখুন টার্গেট সিপিএম হলো টার্গেট। দেখুন আমি পপুলারিটি একটা আমার আছে বলে একটা আমার ওপর প্রেশার আছে। আমি এত কিছু কী করে করি, দুর্গা পুজো করি, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোই তো হয়, বাড়িতে কালী হয়, পাড়ায় সব কিছুতেই থাকি, খেলাধুলো স্পোর্টস সবেতে, সবের মধ্যেই আমি থাকি, স্পোর্টসের মধ্যে আমি থাকি, এতগুলো ক্লাব চালাই আমি। সেই জন্য অনেকের মনে অনেক কিছু থাকতে পারে। আমরা কেন পারছি, তোমরা করো না, খাটো না, খাটতে তো কেউ বারণ করেনি। আজকে শিলিগুড়ি ফুটবল ক্লাব আপনারা জানেন এখন মানে ইন্ডিয়া মানে ভারতবর্ষের তৃতীয় টিম। কালকে ইস্টবেঙ্গল ম্যাচ ছিল, 2-1 হয়েছে। ইস্টবেঙ্গল মাঠে 2-1 শিলিগুড়ি আর ইস্টবেঙ্গল হয়েছে। তো এই জায়গায় তো টিমটাকে 4-5 বছরের টিম এই জায়গায় তৈরি করেছি, মেয়েদের টিম 5-6 বছরের টিম এই জায়গায় তো নিয়ে গেছি। ছেলেরাও এখন প্রিমিয়ার খেলছে, আমাদের ছেলেরা শিলিগুড়ি ফুটবল ক্লাব প্রিমিয়ার খেলছে, মেয়েরা কন্যাশ্রী কাপ খেলছে, মেয়েরা আই লিগ খেলছে, হকি প্রেসিডেন্ট হয়েছি আমি, বিভিন্ন সংস্থার সঙ্গে, জুডোর সঙ্গে কত বছর ধরে, 20 বছর ধরে জুডোর সাথে আছি। তো এতগুলো অর্গানাইজেশান, তারপর হচ্ছে আমাদের অ্যাথলেটিকের সঙ্গে আছি। আমি স্পোর্টস ভালোবাসি, স্পোর্টসের লোকেরা সবসময়, আমি নিজেও অনেক সময় কিছু হতে চাই না, তারা বলে সুজিতদা আপনি আমাদের সাথে থাকলে ভালো হবে। এত বড় ম্যারাথন করি, 10,000 লোক ম্যারাথনে দৌড়াচ্ছে, তো এমনি এমনি হচ্ছে। তার কারণ হচ্ছে আমাকে যারা ভালোবাসে, স্পন্সরশিপও আমার হয়ে যায়। দুর্গাপুজোর সময় আমি দেখেছি অনেক স্পন্সরশিপ যারা পায় না, আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার পুজো আজকের নতুন পুজো না। আমি পুজো করছি প্রায় বন্যা হয়েছে 79 থেকে দুর্গাপুজো শুরু করেছি, যখন সরস্বতী পুজো থেকে পাড়া পুজো বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। 79 সালে পুজো করবার লোক ছিল না। আমাদের ব্যাচটা প্রথম সরস্বতী পুজোর ব্যাচ, আমরা পুজো শুরু করি। সেই পুজো 91 থেকে এই লেভেলে আমরা নিয়ে এসেছি। আজকে ইউনেস্কো আমাদের বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। শিলিগুড়ির পুজো সারা বিদেশে ছড়িয়ে পড়েছে। আপনি বিদেশে যান, আমাদের কথা শুনতে পাবেন।
লন্ডনে যান, আমেরিকাতে যান, শিব পুজো শুনতে পাবে। এত তুমি বলছো মানুষের জন্য করছো, ক্রীড়া বলছো, সামাজিক কল্যাণের কথা বলছো, কিন্তু তারপরেও যখন তোমাকে টার্গেট করার কথা বলছো, তুমি বলছো তোমায় টার্গেট করছে, যখন পরিবারকে জড়িয়ে দেয়, যখন সন্তানদের উপর সেই আঘাত, কার্যত আঘাতই আমি বলবো, তো কি বলবে, তা কি মনে হয়? নিশ্চয়ই আমার মনে কষ্ট হয় না, কখনো বলবো না, কিন্তু সেই কষ্টটা আমি প্রকাশ করি না। আমার বউ কী করেছে? আমার বউ তো হাউস ওয়াইফ, সে তো রাজনীতির লোক না, সে তো রাজনীতির কথা বোঝে না। তাকেও পর্যন্ত সমন ধরাচ্ছে, ছেলে মেয়েকেও সমন ধরেছে, গেছে, তারা উত্তর দিয়েছে। আমি বলেছি যাও গিয়ে উত্তর দাও। আমি তো বলছি সারা জীবন ফাইট করেছি, আজকেও ফাইট করতে প্রস্তুত আছে। আর আমি জানি যেটা অন্যায় করিনি, যদি কেউ অন্যায় যুক্ত করে, কোর্ট তো আছে, লয়ারের পরামর্শ আমিও করেছি। তারা বলে কেসে কিছু নেই, ওরা বলে দিতে পারে এইখান থেকে ওইখানে, ওখান থেকে ওকে তো প্রমাণ করতে হবে। কিন্তু তোমার কোর্ট তো সকলের জন্য খোলা আছে। আমি মনে করি আইন আছে আর ঈশ্বর আছে। আমি ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর সব দেখে, সব কিছু, অনেক কিছু বলছে, ঈশ্বরের কাছে পার পাবে না অনেক। কিন্তু তোমার দলের বিরুদ্ধে এবছর নির্বাচনে বিজেপির কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন, অনুব্রত মণ্ডল জেলে গেছেন, এবার প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। ঠিক আছে, দুর্নীতি ওদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আবার ওরা তো বেলও পেয়েছে, ওরা জেলও খেটেছে, তার জন্য ওরা জেলও গেছে, আবার বেলও পেয়ে গেছে, বেল দিয়েছে, বিচার ব্যবস্থার মধ্যে আছে, এই নিয়ে কোনো বলবো না। কিন্তু বিজেপি যেটা বলছে, বিজেপির লোকেরা কি সৎ নাকি? সব দেখুন না কী ছিল, কী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে। মমতা ব্যানার্জির মতো হতে গেলে 100 বছর তপস্যা করতে হবে। মমতা ব্যানার্জি একটাই হয়, মমতা ব্যানার্জি দুটো হয় না। যারা চ্যালেঞ্জ করছে তারা তো মমতা ব্যানার্জির হাত দিয়ে তৈরি হয়েছে। আজকে বড় লম্বা চওড়া কথা বলছে, এত লম্বা চওড়া কথা কোথা থেকে আসছে? এত সাহস তারা কোথা থেকে পায়? আজকে পেছনে আছে, গিয়ে দুম করে ঝাঁপ দিয়ে দিল, সেখানে সাপোর্ট পেয়ে গেল। যেদিন চলে যাবে সরকার সেদিন বুঝবে। আর মমতা ব্যানার্জি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসছে। মমতা ব্যানার্জির বিকল্প হয় না। মমতা ব্যানার্জিকে নিয়ে আলোচনা অনেক ওপরে মমতা ব্যানার্জি। যারা গিয়ে বলছে ভবানীপুরে, অত সহজ ব্যাপার নাকি? ভবানীপুরের মানুষ কি বোকা আছে নাকি? ভবানীপুরের মানুষ বোকা নেই, ঠিক সময় ঠিক কাজটা করবে। ভবানীপুরে আমার মামার বাড়ি, আমি জানি। আমার মামার বাড়ি, বড় মামার বাড়ি ভবানীপুর। আমার মামাতো ভাইরা ভবানীপুরেই থাকে, নর্দার্ন পার্কের গায়ে থাকে। আর আমি ছোটোবেলায় মামার বাড়ি যেতাম, এখন যেতে পারি না, কিন্তু মামার বাড়ি আমি জানি, ওখানে আছে আমার। আমি একটা জায়গায় করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন এবং অনেক দিন আগের থেকে বলছেন দল যদি প্রার্থী করে, এবারে প্রার্থী করেছেন, গতবারেও দেখেছি। এই সেম চ্যালেঞ্জ আমরা দিল্লিতে দেখেছিলাম। অরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল তখন 0 ছিল, সেখান থেকে সরকার তৈরি করলেন মুখ্যমন্ত্রীকে হারিয়ে। রাজ্যে বিজেপি বাড়ল কী করে? বিরোধীতে তো ছিল সিপিএম বা বামেরা ছিল। বামেরা, আমার পডকাস্টেই শ্রমিক লাহিড়ী বলছিলেন যে একটা বিজেপির সঙ্গে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কারণে তৃণমূলের সরকারও থাকে, বিজেপি ওরা ডিস্টার্বও করে না। মুশকিলটা তা না। মুশকিলটা যেটা হয়েছে, দেখুন, বামেরা নিজেরা যখন পাচ্ছিল না, বামেরা তখন ভোট তাদের ট্রান্সফার করেছিল বিজেপি। আজকে বিজেপির যে বারবারন্তটা হলো, বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট ছিল, সেই ভোটটাকে বামেরা যখন ট্রান্সফার করে দিল, এখন আর সেই ভোটটাকে বামেরা ফিরিয়ে আনতে পারছে। তার কারণ একবার যদি মানুষকে বলে দেয় আমরা তো জিতব না, তৃণমূলকে বিরোধিতা করবার জন্যে একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আসবো, বিজেপিকে তখন ভেবেছিল যে বিজেপিকে নিয়ে এলে তৃণমূলকে জব্দ করতে, এখন নিজেরাই জব্দ হয়ে গেছে। তাই আমি বলি, এই যে বারবারন্ত যেটা বিজেপির হয়েছে, সেটা বামের প্রচুর ভোট তাদের দিকে শিফট করেছে তারা। সেটা এখন ওরাও বুঝতে পারছে, এই ভোটটাকে ফিরিয়ে আনতে চেষ্টা করছে, আর হচ্ছে। তারপরে নতুন যারা প্রজন্ম, সেই প্রজন্মকে সিপিএম কোনোদিন ভাবেনি। মমতা ব্যানার্জি যেমন ছেলেদের সুযোগ দিয়েছে, আমাদের মতো ছেলেদের প্রার্থী করেছে। পার্লামেন্টে আমাকে 2004 আমি দিদিকে বলেছিলাম, দিদি আমাকে পারছে, তুমি করছো কেন? আমি তো দাবিদান, তুমি গেলে সুযোগ সংগঠন। এবার একটা সিট আমরা শুধু পেয়েছি, কিন্তু বসিরহাটের সংগঠনটা তৈরি হয়ে গেছিলো এবং বসিরহাটে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছিল। 2009 অবধি আমি বসিরহাটে ছিলাম।
5 বছরে আমি কিন্তু পালিয়ে আসিনি বসিরহাট থেকে, এখনও বসিরহাটে আমি যাতায়াত করি। দিদি যদি বলে সুজিত যাও দেখে নাও। তুমি সন্দেশখালী সন্দেশখালী- বিষয়টা তুমি ফ্রন্ট ফুটে থেকে তুমি লিড করেছো গোটা বিষয়টাকে। লাস্ট সন্দেশখালীতে যখন ঘটনা হয়েছে, সন্দেশখালীতে আমি আগেও জানি, সে সন্দেশখালী 1 বলুন, সন্দেশখালী 2 বলুন, সমস্ত জায়গায় আমরা লোকসভা যখন 2004-এ গেছিলাম তখন থেকেই জানি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই জায়গাগুলো বসিরহাটের আমার খুব জানা। আজকে সন্দেশখালীতে যখন ঘটনা হলো, দেখুন কিভাবে সেইটাকে প্রচার করে দেওয়া হলো। মানে এর পিছনে কোনো বাস্তবতা নেই। বাস্তবতা যদি থাকতো তাহলে বসিরহাট সিটটা তো পেত না। ওরা তো বলেছিল বসিরহাট জিতবে, রেখাপাত্র জিতে ওটা যাবে। তুমি রাজনৈতিক কথা বলছো যে ভোটে জিতেছে, কিন্তু ভোটের বিষয় বলছো না, বলছো যা ঘটেছিল, যে নিয়ে আচ্ছা, এত যেটা চর্চা আলোচনা। যেটা নিয়ে যেটা কি আপনাদের মনে হয় 2-1টা বিক্ষিপ্ত ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কিন্তু এত ঘটনা ঘটেছে, একটা প্লট তৈরি করা হয়েছিল। কেন? তার কারণ হচ্ছে রেখাপাত্রকে একটা মুখ ভেবেছিল হবে। যারা ভাবে বাংলা অত সস্তার জায়গা না। আমি একদিন বসিরহাটেই আছি সন্দেশখালীতে, আমাকে একজন বোম্বের একজন খুব নামকরা পরিচালক ফোন করেছিল, बोले सुजीत जी उधर क्या हो रहा है? बोले क्यों? बोले पेपर में इतना देखा है संदेशखाली। हाँ अभी तो संदेशखाली में है। बोले आप संदेशखाली में है? सच है ना? सच कुछ नहीं है, कुछ लोग में कुछ प्रॉब्लम हो रहा है और नेशनल इंटरनेशनल न्यूज़ हो गया, इतना बड़ा कुछ ব্যাপার নেই है इधर। আমি বলেছিলাম আমার দলকে যে আমাদের ওই নুরুল ও জিতবে, শুধু তাই না অনেক ভোটে জিতবে, এবং জিতে হয়েছে। নুরুল তো প্র্যাকটিক্যালি অসুস্থ হয়ে গেছিলো বসিরহাটে নির্বাচনের সময়, ম্যাক্সিমাম জায়গাটা আমাকে আবার কভার করতে সব জায়গায় দৌড়াতে হয়েছে। বসিরহাটে রোজ তখন মানে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সব জায়গায় দৌড়াচ্ছে। পুরো পার্লামেন্টে আমাকে পুরো বসিরহাটে কনসেন্ট্রেট করতে হয়েছিল। এই আমাদের এইটা ছাড়াও দিদি আমাকে বলেছিল তুমি দেখে নেবে। তা আমি তো মানুষের সঙ্গে, তারপরে তো দিদি সন্দেশখালী গেছে। দিদি তো কিছুদিন আগেও সন্দেশখালী গিয়েছিলেন। দিদি অনেক ওইখানকার হসপিটালগুলো হসপিটালের বেড বাড়িয়ে দিল, যা যা বলে ডেভেলপমেন্ট প্রচুর করে দিয়েছে দিদি। ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি অপোজিশন লিডার আছে তিনি বারবার গিয়ে মানুষকে উস্কেছেন। ওইভাবে হয় না, সংগঠন ওইভাবে হয় না। সেই জন্যে আজকে যে প্রার্থী ছিল তাকে আবার পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে। সন্দেশখালী মানুষ অ্যাকসেপ্ট করছে না, যাকে নিয়ে এত নাচানাচি, যাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাক্যালাপ, কোথায় গেল? এটা হয় না। শাহজাহান শেখ, দেখুন শাহজাহান, আমি যখন 2004-এ লোকসভা করছি তখন আমার বিরুদ্ধে ছিল। সেই সময়কার কথা যদি বলেন, আমাদের বিরোধিতাই করেছিল সিপিএম থেকে। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় আমাদের দলে এসেছিল। কিন্তু একটা কথা হচ্ছে, আমি বলবো শুধু একটা, ওর কথা আমি বলতে চাই না, ওখানে যারা মানুষ আছে, কিছু হয়তো মানুষের ওপর জোর জবরদস্তি হয়েছে, তার জন্য দল যা ব্যবস্থা নেওয়া সেটা নিয়ে হয়েছে। শুধু শাহজাহান না, আরও 2-1জনের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এখনও আইনের বিষয় আছে, আমি নিয়ে কোনো কথা বলা আমার ঠিক হবে না, কিন্তু সন্দেশকারী মানুষ শান্তিতেই আছে। কিন্তু মানে তুমি দীর্ঘদিন রাজনীতি করছো, তোমার এক্সপিরিয়েন্স আছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হলো সন্দেশখালী বলে বিজেপি, এমনকি প্রধানমন্ত্রী বারাসাতে এসে সভা করলেন মহিলাদের নিয়ে। তো সেখান থেকে মানে বসিরহাট সিটটা বের করে আমরা একটা চ্যালেঞ্জ ছিল কি আদৌ? বসিরহাট চ্যালেঞ্জ তো ছিল নিশ্চয়ই। চ্যালেঞ্জ ছিল, কিন্তু বসিরহাট কোনোদিনই ওদের হবে না, এটা মনে রাখলাম। বসিরহাটের ভৌগোলিক যা অবস্থান, যা বসিরহাটের মানুষের ডেভেলপমেন্ট যা হয়েছে, দেখুন আমি তো 2004 থেকে বসিরহাট করছি। বসিরহাটের রাস্তাঘাট, বসিরহাটে ওই যে আমাদের হিঙ্গলগঞ্জ যেতে গেলে যে হাসনাবাদ থেকে যে ব্রিজ, কতবার শিলান্যাস হয়েছিল, কিন্তু যদি বসু কতবার শিলান্যাস করেছে, বুদ্ধবাবু শিলান্যাস করেছে, কিন্তু আলটিমেট কে সমাধান করলো? মমতা ব্যানার্জি। ব্রিজটা যে হাসনাবাদের ব্রিজটা মমতা ব্যানার্জি এসে করে দিল, এটা মানুষ দেখছে চোখের সামনে।
হসপিটালগুলো ডেভেলপমেন্ট হয়েছে, এবং দুলদুলি নদীর ওপরও যেটা আছে, যে এটা ওইদিকে পাঁচখানা যে বড় দুলদুলি, সাহেবখালি, তারপর ওইদিকে যোগেশগঞ্জ, তারপরটা হচ্ছে গোবিন্দকাঠি, কালীতলা, ওই সমস্ত যে অঞ্চলগুলো আছে, এদিকে ভান্ডারখালি আছে। এই সমস্ত জায়গায় আগে কী ছিল, এখন গিয়ে দেখুন বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তা হয়ে গেছে, ড্রেনেজ হয়ে গেছে, মানুষ চোখের সামনে দেখছে। এবং সবথেকে বড়, মানুষ এই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, এই যে এবারেও তো আমাকে অভিষেক বলেছিল, শহীদদা তুমি একটু ওইগুলো দেখে নেবে এসআইআরের সময়। আজকে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে, একটা সম্প্রদায়ের মানুষকে এবং সাধারণ বাঙালিদের উপর যে আক্রমণ হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? লাস্ট ভোট যারা দিয়েছে তাদেরও নাম কেটে বাদ দিয়ে দিচ্ছেন আপনারা, বেছে বেছে নাম বাদ দিয়ে দিচ্ছে। এইটা কেন, এটা তো একটা সাংবিধানিক প্রসেস, এই এসআইআর নিয়ে এত আপত্তি আমি কেন? একটা কথা বলি, এসআইআর নিয়ে আপত্তি কখনো না, পদ্ধতিগতভাবে আমাদের আপত্তি আছে যে তাড়াহুড়ো করে এসআইআর হচ্ছে। এবং দেখুন বিজেপি অফিস থেকে এবং বিজেপি নেতারা যা বলেছে যে আমরা 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেবো, ঠিক সেই নামই হচ্ছে। মানুষ, ইলেকশন কমিশন আর আপনার বিজেপি পার্টি, দুটোকে কেউ আলাদা, দুটোকেই এক মনে করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সব বিজেপির অফিস হয়ে গেছে। এগুলো আর নিরপেক্ষতা নেই। যেভাবে এরা কাজ করছে মানুষ এটা বুঝে পড়ছে, বেছে বেছে এরা করে। যারা বিরোধী, আপনি তো অরবিন্দ কেজরিওয়ালকে দেখলেন, আপনি বলছেন না অরবিন্দ কেজরিওয়ালকে কী করেছে? নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে জেল খাটালো, সব কিছু করলো, এখন নির্দোষ হয়। কিন্তু নির্দোষ হয়ে যিনি যখন বেরোলো, ক্লিন চিট যখন পেল দিল্লি হাইকোর্ট থেকে, তখন আর মুখ্যমন্ত্রী তিনি রইলেন না, ওদের কাজটা ওরা করে নিয়েছে জেলে টেলে ঢুকে। এইটা বিজেপি ভয়ানকভাবে করে, ভয়ানক একদম মানুষকে নানা এজেন্সিগুলো কি এইভাবে ইউজ করা? প্রত্যেকটা এজেন্সিকে ওরা ব্যবহার করে। এমনকি এই যে সিআরপিএফ দেখবেন, সব এত কিছুর দরকার আছে। কিন্তু তুমি যদি বলছো যে করছে এই এজেন্সিগুলোকে দিয়ে গ্রেপ্তার করে দিল্লির ক্ষমতা থেকে কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু একই প্রসেস যদি তোমাদের কথাই ধরে নিই যে রাজনৈতিকভাবে ইউজ করা হয়েছে, হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো। হেমন্ত সোরেন তো ঠিকই, হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ভেবেছিল দখল করবে, পারিনি সেটা। হেমন্ত সোরেনের সেখানে লোকেরা দিল্লিতে সেটা পারেনি। দিল্লিতে তো ধরতেই পারিনি ওরা নির্বাচন, যে নির্বাচন আগে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে, এত নাম বাইরে থেকে ঢুকিয়ে দিয়েছে, কিংবা মহারাষ্ট্রতে কিংবা অন্য জায়গায় যেগুলো নির্বাচন হয়েছে, সেখানে ভোটার লিস্ট যেভাবে বিহারে, এটা তো বাংলা না, বাংলা যেভাবে চ্যালেঞ্জ করছে, এটা বাংলার পলিটিক্যাল একটা শক্তি আছে, মমতা ব্যানার্জির একটা গাইডেন্স আছে। আমাদের দেখুন, যখন এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে BLO 2 নিয়োগ হয়েছে, BLO 2রা BLOদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছে। মানুষকে যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারছে না, মানুষকে সহযোগিতা করেছে, মানুষের পাশে থেকেছে। তারপরে মানুষকে যে কোনো ভোট রক্ষা শিবির, আমাদের অভিষেক ব্যানার্জি সে সমস্ত জায়গায় ভোট রক্ষা শিবিরের ব্যবস্থা করেছে, সবাই মেনেছে, সবাই করেছে। আমাদের যা যা দায়িত্ব দিয়েছিল আমরা সেসব গেছি। ফার্স্ট সাপ্লিমেন্টারি বেরোচ্ছে, মধ্যরাত্রে বার করছে, 12টার পরে বার করছে, 2 দিন বাদে প্রকাশিত হচ্ছে। সবাই এগুলো বেরোবে। এরা যে কোনোভাবে মানুষকে, যেখানে ভোট আছে তৃণমূলে, সেই ভোটটাকে কেটে দিতে চাইছে। এরা সব বসে বসে ঘরে বসে, এরা রাস্তায় তো নামে না। তৃণমূলের ভোট বলতে তৃণমূল যেখানে ভোট পায়, যেখানে তৃণমূল জেতে, সেই জায়গাগুলো ওরা টার্গেট করেছে। আর যেখানে 7-8 হাজারের মানে ডিফারেন্স আছে, সেগুলোকে বেছে বেছে করছে। আরও অনেক জায়গায় তারা করছে যেখানে ভোট বেশি তৃণমূলের আছে। এর ফল ওরা পাবে। মানুষ তো ইলেকশানে যেদিন লাইনে দাঁড়াবে, মোদী সরকারের আমলে মানুষ কী পেয়েছে? লাইনে দাঁড়ানো পেয়েছে। কী পেয়েছে বলুন? নোটবন্দিতে মানুষ লাইনে দাঁড়িয়েছে, গ্যাসের দোকানে ভিড়ে মানুষ, গ্যাসের ক্রাইসিস হয়ে গেছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়েছে। আজকে আবার এসআইআরে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। লজিক্যালি ডিসক্রিপশন, এইসব কথা কি কেউ জানতো? আমরা জানতাম? আমি একটা কথা বলি,
মোদ্দা কথা যেটা আমার কথা, বাংলার মানুষ কখনো বিজেপিকে চায় না, বিজেপি আসবেও না। ও লম্ফঝম্প করবে, লাফাবে অনেক, পয়সা আছে অনেক খরচা করবে। আচ্ছা, হনুমান জয়ন্তী কিংবা আমাদের রামনবমীর প্রোগ্রামে তো দুটোতে আমিও গেছিলাম কালকে। আমাদের দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, রামনবমীও হয়। কিন্তু যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে লাফালাফি করছে, এটা কি এটা ভালো হয়নি তো? ভগবানের পুজো করছে, ঈশ্বরের পুজো করছে, রাম তো শান্তি চায়, রাম কি অশান্তি চায়? এমনভাবে নাচানাচি করছে, সবাই ভাবছে একটা পোশাক পরে রাস্তায় নেমে পড়ছে সবাই। বাংলার কালচারের সঙ্গে এটা মেনে না। পুজো করুন না, পুজো করতে কেউ বারণ করে? কিন্তু বিজেপি তো প্রচার করছে যে পুজো বিজেপির করো। জন্যই রাম জন্মভূমিতে অযোধ্যাতে মন্দির প্রতিষ্ঠা হতে পারলো। আমি একটা কথা বলি, অযোধ্যা তো রামেরই তো জন্মভূমি। অযোধ্যা তো রামের, ওখানেই তো মন্দির হয়েছে, ঠিক। ওখানে মন্দির নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য যেটা হচ্ছে, রামকে নিয়ে যেভাবে পলিটিক্যালাইজ করছে, যেন মনে হচ্ছে বিজেপির সম্পত্তি রাম বিজেপির সম্পত্তি না। রাম হিন্দুদের দেবতা, ঠিক আছে, সবাই শ্রদ্ধা করে রামকে, কেউ অশ্রদ্ধা করে না। যেভাবে ওরা দেখাচ্ছে, একটা তিলক কেটে কেটে যেভাবে করছে, এইটা বাংলার মানুষ পছন্দ করে না। কিন্তু তোমরা যদি এত উন্নয়ন করেছো, এত মানুষের পাশে রয়েছো, বিভিন্ন সোশ্যাল ইস্যুগুলোতে নিয়ে আওয়াজ উঠাচ্ছ, তারপরে ভোটের আগে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো, এগুলোর উদ্দেশ্য কি? বিজেপি বা বিরোধীরা, সিপিএমও বলছে যে এটা তো কার্যত ভোট কেনার একটা পন্থা। না, আমি সেটা বলছি। দেখো, 2021-এ সরকারে আসার আগেই মমতা ব্যানার্জি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের কথা ঘোষণা করেছিল। আমাদের যে ইশতেহার দলের বেরিয়েছিল, আপনি দেখবেন ভালো করে লক্ষ্য করে, আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মী ভাণ্ডার বলে একটা প্রকল্প চালু করব, এটা 2021-এ মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে। আপনি ইশতেহার খুলে দেখুন। কিন্তু 2021-এ সরকার আসার পরেই ফার্স্ট ক্যাবিনেট, আমার মনে আছে, লক্ষ্মী ভাণ্ডার দিদি বলল 1000 টাকা, জেতবার পরে 1000 টাকা মহিলাদের, এবং যারা বয়স 60 বছর অবধি যাদের, আর তার সাথে সাথে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের 1200 টাকা। এবার বাজেটে তাদের বাড়িয়েছে। স্কিমটা তো চলছিল। আজকে প্রায় 2,21,00,000 মানুষ লক্ষ্মী ভাণ্ডার পায়, প্রায় 2.5 কোটির কাছাকাছি, এখন আরও হচ্ছে। তাদের লক্ষ্মী ভাণ্ডারে এখন 1500 টাকা করে আর 1700 টাকা করে দেওয়া হচ্ছে। টাকাটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিহারের নির্বাচনের সময় কী করে 10,000 টাকা করে মানুষকে দিয়ে ভোট কিনল? ইসি এটা দেখতে পেল না? আমাদের তো বাজেট প্রভিশন করা হয়েছে, বাজেটে এটা সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আর যুবসাথীটা সরকার ভাতা দিয়েছে, সেটাও বাজেটের প্রভিশন করা। অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে কর্মসংস্থান করতে পারছো না বলে ভাতা দিচ্ছে। বিজেপি কী করেছে? 2 কোটি যুবক যুবতীর চাকরি বছরে, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে, কোথায়? সব বলে গেছে। আগে নিজেদের দায়িত্ব পালন করুন। মনে হয় যে আমরে প্রচুর মানুষ কাজের সুযোগ পেয়েছে, কাজও পেয়েছে, আবার এলে পাবে। সরকার করবে, সরকার আবার কাজ দেবে মানুষকে। প্রচুর মানুষকে অন্য সংস্থা সরকার করে দিয়েছে। ছোটোখাটো অনেকে শিল্প করেছে, অনেক ভালো ব্যবসা করেছে, ভালোই, বাংলার মানুষরা ভালোই আছে। তুমি উন্নয়নের কথা বলছো, তোমার ডিপার্টমেন্ট ফায়ার, 2011 থেকে আমি ডেটা দেখছিলাম, আমরি হাসপাতাল, মানে যবে থেকে তৃণমূল কংগ্রেস রয়েছে, যদিও তুমি সেই সময় মন্ত্রী ছিলে না, এমআরআই হাসপাতালের অগ্নিকাণ্ড, প্রচুর মানুষের মৃত্যু, সূর্য সেন মার্কেট শিয়ালদায়, স্ট্র্যান্ড রোডে এলিভেটরের মধ্যে আটকে গিয়ে মানুষের মৃত্যু, রিসেন্টলি বড়বাজারে হোটেলের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বাইপাসে বস্তিতে, যেখানে ওয়্যার হাউসে আগুন লাগলো, এতগুলো মানুষ মারা গেছে। তোমার কাজ, তোমাদের কর্মপদ্ধতি, তোমার সিস্টেম, এগুলোর উপর প্রশ্ন উঠছে, এবং এখনও পর্যন্ত সেগুলো সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাবে যে কী কী রিপোর্ট রয়েছে সেই সময়। আমি একটা কথা বলি তোমাকে, দেখো, আমি এই ডিপার্টমেন্টে এসেছি 2018 ডিসেম্বরের পর। 2টো ইনসিডেন্ট আমার সময়, 2টো বড় ইনসিডেন্ট হয়েছে, যেটা
একটা ইনসিডেন্ট ফলপট্টিতে, আর একটা ইনসিডেন্ট আমাদের বারুইপুরে, হ্যাঁ, সোনারপুরে। তা আমি মনে করি এই দুটো ইনসিডেন্টই যেটা হয়েছে, যে কোনো ঘটনা খুবই দুঃখজনক এবং এতগুলো মানুষের জীবনহানি হয়েছে, খুবই বেদনাদায়ক। কিন্তু আমি বলি আমাদের ডিপার্টমেন্টের কোনো গাফিলতি সেখানে ছিল না। ডিপার্টমেন্ট খবর পাওয়ার সাথে সাথে ডিপার্টমেন্ট গেছে। ওই দিন ভোর 3টে থেকে আমাদের কন্ট্রোলে খবর আছে, আমরা খবর পাই কন্ট্রোল থেকে, আমিও খবর পাই। 10টার মধ্যে কিন্তু প্রাথমিকভাবে আমরা আগুন কন্ট্রোল করে ফেলি, সকাল 10টার মধ্যে 26 জায়গায়। কিন্তু ভেতরে প্রচুর পরিমাণ আপনাদের ওই সাবোকেশন হয়। আর এত মানুষ যে ওই গোডাউনের ভেতর ছিল সেটাও আমাদের জানা ছিল না। আর জানবই বা কী করে, আমাদের তালা ভেঙেই কিন্তু ওখানে ঢুকতে হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা নয়? আমি একটা কথা বলি, তালা ভেঙে ঢুকতে হয়েছিল, গোডাউনে তালা লাগানো ছিল। দেখুন, প্রশাসনের ব্যর্থতা কি প্রশাসন ঠিক কাজ করেনি সেটা নিয়ে কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট বেরোক তখন বলবো। কিন্তু প্রাথমিকভাবে যে কাজগুলো দমকলের দিক থেকে দমকল কিন্তু করেছে, দমকল পৌঁছেছে, দমকল আগুনও নিভিয়েছে। এখানেও ল্যাডার দিয়ে বহু লোককে নামিয়েছে। আপনি ছবি বার করুন। অনেকে বলছেন ল্যাডার জানি, ল্যাডার নাকি আমি দীঘায় নিয়ে চলে গেছিলাম, আমি শুনেছি এটা বলেছে। দীঘায় ল্যাডার নিয়ে যাওয়ার দরকার হয়নি, আমার অনেকগুলো ল্যাডার আছে। আমরা এখান দিয়ে ল্যাডার দিয়ে নামিয়েছি, তার ছবি দেখিয়ে দিতে পারবো মেচুয়া ফলপট্টিতে। আমি যদি বলি দিল্লিতে এই পরশুদিন অনেকগুলো লোক মারা গেল 5তলায়, G+5 একটা বাড়িতে আগুন হয়েছিল, 6তলা বাড়িতে অনেক লোক মারা গেছে। তার দুদিন আগে এই গত সপ্তাহে কটকে অনেকগুলো লোক মারা গেছে, গোয়াতে অনেক লোক মারা গেছে, গুজরাটে অনেক স্কুল বাচ্চা মারা গেছে। আমি এসব নিয়ে রাজনীতি করতে চাই না। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু আবার একটা গোডাউনের মধ্যে 25টা লোককে কি 27টা লোককে আপনি ঘুম পাড়িয়ে রাখবেন, এটাও ঠিক না। গোডাউন কারা থাকে? গোডাউনে মালপত্র থাকে। কালকেও একটা গোডাউনে আগুন হয়েছিল, আপনারা জানবেন, তারাতলাতে কালকে গোডাউনে একটা আগুন হয়েছিল 7খানা গাড়িতে। ওই বলে না যেটাকে লাইটার ছিল, গ্যাস লাইটার ছিল। আমি যখন খবর পাই তারপরে ও আমাকে ববি হাকিমও ফোন করে এবং কন্ট্রোল থেকেও খবর পাই। 10টা গাড়ি দিয়ে আমরা কভার করে আগুনটাকে সম্পূর্ণ নিভিয়ে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলি। 7টা গাড়িতে পড়েছে, কিন্তু ওখানে অয়েল ট্যাঙ্কার ছিল পাশে, অয়েল ট্যাঙ্কারকে সেভ করেছি, অনেক কিছু সেভ করে দিয়েছি কালকে। আমাদের লোকেরা একদম খুব দক্ষতার সঙ্গে তারা কাজ করেছে। আমি বলি মৃত্যু দুঃখজনক, কিন্তু দমকলে এখন অনেক উন্নতি হয়েছে। দমকলে কেউ ভেবেছে কোন রোবট আসবে? দমকলে এখন অত্যাধুনিক ল্যাডার এসছে। এই কিছুদিন আগে মমতা ব্যানার্জি আরও 100 মোটরসাইকেল ভবানীপুর থেকে উদ্বোধন করলো। এখন প্রায় 300 প্লাস আমাদের মোটরসাইকেল আছে, যে মোটরসাইকেলের মধ্যে ফায়ারের ইকুইপমেন্ট আছে। ছোট ছোট গলিতে আমরা গিয়ে করছি। আরও আমরা প্রায় 200 গাড়ি আমাদের আসছে, যেটা ছোট গাড়ি, যেগুলো ছোট গলিতে ঢুকতে পারবে। ওয়াটার ট্যাঙ্কার যেমন বাউজার হয় 12,000 লিটারে, এখন সেগুলো 2,500 লিটার 5,000 লিটারে বাউজার কিনছে। এই ছোট গাড়ি কিনছি আমরা। অনেকগুলো ল্যাডারও আরও আসছে, যাতে ছোট এই যে ল্যাডারগুলো এসছে, বড় ল্যাডার অনেক সময় অনেক গলিতে 16 ফুট 18 ফুট 20 ফুটে ঢোকে না। এখন আমরা এটা ভেবেছিলাম যে এইগুলো ল্যাডারগুলো আমরা এবার কিনবো এবং কিনে হচ্ছে। 4টে ল্যাডার অলরেডি আমাদের উদ্বোধন হয়েছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে। সমস্ত কিছু জায়গায় ট্রেনিংও চলছে আমাদের। ছোট গলিতে আমরা যাতে আগুন লাগলে পরে সিঁড়ি দিয়ে লোককে নামাতে পারি, আগুন নেভাতে পারি, এসবগুলো দমকল এখন অনেক। আর দমকলে ফায়ার স্টেশন আমি বলে রাখি, স্বাধীনতার সময় থেকে এই সরকার আসার আগে অবধি 109টা ফায়ার স্টেশন ছিল। এখন আপনার ফায়ার স্টেশন আজকের দিনে 167টা ফায়ার স্টেশন আমরা তৈরি করেছি। 2টো নতুন করে বানিয়েছি, টলিগঞ্জ ফায়ার স্টেশন পুরো ভেঙে G+5 ফায়ার স্টেশন 5তলা, সেখানে ট্রেনিং থেকে শুরু করে থাকার ব্যবস্থা সব কিছু করেছি। কালীঘাট ফায়ার স্টেশন রিনিউ করেছি। 21টা ফায়ার স্টেশন এই ঠিক নির্বাচনের আগে আমরা কাজ শুরু করেছি। তার মধ্যে তারাপীঠও আছে, তার মধ্যে বাগুইহাটি আছে, তার মধ্যে নারায়ণপুরও আছে,
তার মধ্যে বীরভূমের নলাটি আছে, বীরভূমের লাভপুর আছে, আরও অনেকগুলো পাইপলাইনে আমাদের আছে। তা আমরা কাজ করছি না এটা বলবেন না, ফায়ারে এখন ঝড় বয়ে না গেছে। কাজ করছো না আমি সেটা বলছি না, আমি বলছি যে ফায়ার ডিপার্টমেন্টের কাজ কি শুধু আগুন নেভানো নাকি সেফটিটা আগে এনশিওর করা? নিশ্চয়ই সেফটির জন্য আমাদের অনেক প্রশ্ন তো সেখানেই ওঠে যে এই জিনিসগুলো হলো যে আগে থেকে কেন সতর্ক করা? কারণ আমার নিজের কভার করা এই তপসিয়াতে একই রকমভাবে প্রায় 9-10 জন মানুষ মারা গেছিল তখন বামের শেষ সময়, ওই 8-9 সালে, এক্স্যাক্ট সময়টা মনে নেই। এরকম ব্যাগ তৈরির কারখানায় বাইরে থেকে লক করা ছিল, যেটা এখানে হয়েছে, ওয়্যার হাউসে হয়েছে। তো এর থেকে তো একটা ডিপার্টমেন্ট তো শিক্ষা নেয় যে মন্ত্রী যেই হোক, ক্ষমতায় যে শাসক দলই আসুক, ডিপার্টমেন্টকে নিয়ে প্রশ্ন উঠছে। ঠিকই বলেছেন, আমাদের ফায়ার অডিটও হয়, অডিট হয় না তা না, ফায়ার অডিট হয়। ফায়ারের অডিট যখন হয়, সেফটি সিকিউরিটি এগুলো আমরা সবসময় বলি, এবং মাসে অনেকগুলোই অডিটে আমরা দেখেছি, এবং এমনকি অনেক বড় ওয়্যার হাউস কিংবা অনেক বড় মলেও আমরা গিয়ে দেখেছি যে সিস্টেম লাগানো হচ্ছে, সিস্টেম ফাংশনিং হচ্ছে না, সিস্টেম লাগিয়ে রেখেছে, সেই জন্য অডিট করা হয় আমাদের। কিন্তু আমি মনে করি আরও বেশি আমরা কাজ করছি এবং সচেতন আমাদের আছে, আরও করবো। আমি দেখুন সব কাজ পেরেছি বলতে পারবো না, ম্যান পাওয়ারেরও ব্যাপার আছে, লোকারও ব্যাপার আছে। লোক তো আমাদের আরও দেখুন, এখন 1000 লোক আমাদের ফায়ার অপারেটর লাগবে, স্যাংশনও হয়ে গেছে, 350 ড্রাইভার আমাদের স্যাংশন হয়ে গেছে, এফওডি যেটা বলে ড্রাইভার। কিন্তু এই ফায়ার অপারেটর পিএসসি তারা লোক নিয়োগ করবে, সময় ব্যাপার আছে। দেখুন শহরে বাড়িঘর বাড়ছে, অঞ্চল বাড়ছে, কাজও বেড়ে গেছে, এখন অনেক আধুনিকও ফায়ার স্টেশন অনেক চেষ্টা হচ্ছে, এবং ফায়ারের কাজ এখন অনেকগুলো। কিছুদিন আগে একজনের বাড়ির একটা পোষ্য খুব ডিস্টার্ব করছিল, আমরা সেটাকে না, সব থেকে যখন করোনার সময় আপনাদের বলে 2021 সালে আপনারা দেখেছেন ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভানো ছাড়াও স্যানিটাইজ করেছিল প্রচুর জায়গায়, এবং কি আমফানের সময় গাছ কাটতে গিয়েও আমাদের লোকেরা বালিতে মারাও গেছিল। তো ফায়ার শুধু আগুন নেভানোর কাজ না, ফায়ার স্পেশাল জবও প্রচুর করে, প্রচুর স্পেশাল জব করে। পরশুদিন মেডিকেল কলেজে গাছ পড়ে গেছে, আমাকে খবর দিল, আমি এক্ষুনি গাছটাকে সরাবার ব্যবস্থা কর। আমি প্রথমে জিজ্ঞেস করলাম কিছু ঘটেনি তো? বলে না স্যার কিছু হয়নি, গাছটা পড়েছে। আমি ইমিডিয়েট সর, এসবও কাজ আমরা করছি ও দ্রুততার সাথে করছি। সব কাজ পাইনি, এটা সত্যি কথা, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আর আমি নিজে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, সব জায়গায় করবার চেষ্টা করি। বামফ্রন্টের সময় দেখেছি যে দমকল ডিপার্টমেন্ট এটা লেস ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট। প্রতিম চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে মন্ত্রী ছিলেন, তার সঙ্গে উনি অভিনয় করতেন, দপ্তরও সামলাতেন, রাজনীতি করতেন। তোমাকে যখন এই দমকল দপ্তরটা দেওয়া হয় তখন মনে হয়নি যে কোনো আক্ষেপ হয়নি বা অভিমান হয়নি দিদির বিরুদ্ধে? না, আমার কোনো অভিমান নেই, দিদি যেটা দেবে সেটাকে ভালো করে। আজকে তো দমকলটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। এটা দেখবেন বামফ্রন্টের আমলে প্রদীপ দাস, আমি জানি তাকে চিন্তা, প্রদীপ দার সঙ্গে আমারও আলাপ ছিল। প্রদীপ দা এত সময় দিত না, প্রদীপ দা জ্যোতিষশাস্ত্র করতো আর জ্যোতিষী করতো, আবার প্রদীপ দা আবার অভিনয়টা করতো, এত সময় পেত না। কিন্তু আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। আর যে কোনো দেখবেন কলকাতা শহরে কোনো ইনসিডেন্ট রাত্রিবেলা ঘটলো, সুজিত বোস পৌঁছেছে, আর নাহলে সুজিত বোস ঠিক চলে গেছে। একসাথে যেতে পারেনি বলে অনেকে অনেক কথা বলছে, যারা বলে তারা তো জীবনে একটা ইঁটও গাঁধেনি। তাদের নিয়ে আমি কোশ্চেন কিছু করি না, কারণ তারা অনেক কথা বলে যারা কিছুই জানে না। কিন্তু আমি বলি আমার কাজে আমি সবসময় অনিশ্চিতি মেনটেন করি, এবং যে কোনো এমার্জেন্সি ব্যাপারে আমি মনে করি এটা গুরুত্ব আছে, এটা করতে হবে। এবং বহু ঘটনা আপনারা দেখলেন, কিছুদিন আগে রাজারহাটে অত বড় একটা আগুন হলো, একটা রিমোট, মানে সেখানে ঢোকবার কোনো ব্যাপার, কীভাবে আমরা আগুনটাকে কন্ট্রোল করলাম সেগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী করে। ফায়ারের লোকেরা কাজ করে, কিন্তু জীবন বাজি রেখে কাজ করে। আপনারা জানেন যে ইয়ে আপনার রেলের যে বাড়িটা আছে, গত 2021 নির্বাচন আগে অনেকগুলো মানুষ মারা হতো, আমরা ফায়ারের 5 জন স্টাফ কিন্তু আগুন নেভাতে গিয়ে মারা গেছিল। অনেকে যখন ফায়ারের লোকেদের গালাগালি করে, আমি বললাম গাড়ি হয়তো ঠিক টাইমেই পৌঁছে গেছে, তাও বলছে গাড়ি আসেনি, প্রথম বাইকটাই বেরিয়ে যাচ্ছে,
এখানে গাড়ি আসেনি, কিছু হয়নি। আর গাড়ি তো দেখতে পাচ্ছি আমি, গাড়ি কোথায় যায়নি। এটা সবাইকেই দেখুন, নিউজ করা ভালো, এমন নিউজ করবে না যে নিউজটা মানে আমাদের লোকেরা একটা জব করে, যে জবটা অনেক কঠিন জব করে, তারা যখন শুনতে পায় যে ফায়ারে কাজ করছে অথচ বলছে ফায়ার আসেনি, ফায়ার দেরিতে এসছে, একটা কমন কথা, ফায়ার দেরিতে এসছে। তা আমি বলি ঠিক আছে, দেরিতে ঠিক যায় না, ফায়ার ঠিক সময় পৌঁছায়। এই কিছুদিন আগে বারাসাতে একটা খুব বড় ঘটনা হয়েছিল, উনি রাত্রি অবধি, তারপর এই রাজারহাটের ঘটনা, উনি রাত্রি অবধি কিন্তু উনি মানে ফোনে যোগাযোগ রেখেছেন যে সুইচ কী হয়েছে, ঠিক হচ্ছে, দেখে নাও, এটা নয়, ইনস্ট্রাকশন দিতে থাকে। তা আমি মনে করি আমার দিদির অনেক অভিজ্ঞতা আছে, মমতা ব্যানার্জির অভিজ্ঞতা, এবং তিনি বুঝতে পারেন, এবং তিনি সবসময় আমাদের যেটা উপদেশ দেয়, আমি মনে করি ওইটা উপদেশটা দিদি হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি ঠিকই দিচ্ছেন। ওইটাকে আমাদের সবাইকেই দেখা উচিত। কখনো বকাঝকা দিয়েছে? দিদির বকাটা আমার কাছে আশীর্বাদ। দিদি দেখুন বকতে পারে, দিদি বকতে পারে, দিদি বকবে না তো কে বকবে? আমরাও আমাদের কর্মীদের তো বকা দিই, ওটা তো কোনো, কেউ যদি ভুল করে তাকে বকা, আমার যদি কোনো কাজে ভুল থাকে দিদি বকতেই পারে। তোমাকে পুজোর মিটিংয়ে প্রকাশ্যে হয়ে করেছিল যে শ্রীভূমির জন্য এয়ারপোর্ট যাওয়ার রাস্তা জ্যাম হয়ে যায়। এখন আর জ্যাম হয় না, দিদি এখন জানে, খুব ভালো প্ল্যানিং আমরা করি। এখন জ্যামটা মানে দেখুন, বেশি ভিড় হয়ে গেলে আমি কী করতে পারি? লোক যদি 10,000 জায়গায় 20,000 এসে যায়, আমি কি করতে পারি? তা তবুও আমরা চেষ্টা করি, এখন খুব ভালো নিয়ন্ত্রণ হচ্ছে। লাস্ট 3 বছর আপনি দেখবেন কোনো রকম কোনো সমস্যা নেই। আর অনেক ক্যামেরা এখন বসিয়ে দিয়েছি, অনেক একটা প্যাসেজ আলাদা করে দিয়েছি, মেন যে ক্যারেজের সঙ্গে যাতে যেটা দিয়ে পুজো দেখতে আসার কোনো যাতে অসুবিধা না, সেটা আমরা মেন ক্যারেজটাকে সবসময় ফ্রি করে। তো লোক কিভাবে অ্যাট্রাক্ট করে? সেটা শিবুই বলতে পারবে, শিবুই তার নাম, ব্র্যান্ডগুলো আজকের তো না, শিবুই অনেক পুরোনো, আর সেটাকে শিবুই মেনটেন করে যাচ্ছে। এই যে ভিআইপি রোডের ধারে যে পাড়ায় শিবুইতে আমি থাকি, ওখানে প্রথম ড্রেন সব কাঁচা ড্রেন ছিল, একটা সরু সাঁকো ছিল, 8 ফুটের সাঁকো ছিল, বাঁশের সাঁকো ছিল, তারপরে আমি এসে কালভার্ট করেছিলাম, 20 ফুটের কালভার্ট করেছি। তা আমরা মনে করি যে শিবুই, যেখানে আমি যে জায়গায় জন্মেছি, যেখানে আমার জন্ম হয়েছে ভিআইপির ধারে, ভিআইপি রোডটা কী ছিল? একটা তখন ভিআইপি রোড, আর যশোর রোডটা তখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা ছিল। ভিআইপি রোডটা আমাদের মা বাবারা বলেন, তখন আমার জন্ম বলেছি ওই 62-তে জন্ম আমার, 1 ডিসেম্বরে। মারা বলেছে ভিআইপি রোড তৈরি হতে দেখেছে 59-60 সাল ভিআইপি রোড তৈরি হয়েছে। প্রচুর মানুষ মারা বলে, এই আমাদের বাড়িতে একটা চাপা কল ছিল, সেখান থেকে লেবারে জল নিতে আসত। এবং সেই ভিআইপি রোডের আজকে উন্নতি মানুষ দেখতে পাচ্ছে। যে কোনো মানুষ যখন বিদেশ থেকে এয়ারপোর্টে নামে, যখন ভিআইপি রোড দিয়ে যায়, ভিআইপি রোডের আজকে আমাদের সরকারের সহযোগিতায় যেভাবে ডেভেলপমেন্ট করবার সুযোগ আমি পেয়েছি, শুধু সাজিয়েছি শুধু তাই না, আশপাশে সমস্ত জায়গাগুলো বিউটিফাইড করা হয়েছে, কতগুলো সাবওয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে 2-3টে সাবওয়ে আছে যেগুলোকে এক্সিলেটর লাগানো হয়েছে, এবং অনেক কিছু সেখানে করা হয়েছে। সেখানে একটা ভালো ঘড়ি করা হয়েছে বিগ ব্যানের আদলে। আর রিসেন্ট 2টো আমি আরও ভালো জিনিস করছি, একটা তো বেলি বিচ ছিল, আর একটা বেলি বিচ, সেকেন্ড বেলি বিচ, সল্টলেকের সঙ্গে ভিআইপি রোডে আসা যাওয়ার এপার ওপারে মানুষের সাথে সেকেন্ড একটা বেলি বিচ এই মাসখানেকের মধ্যে করে, গত মাস 1 মাস আগে করে। এইগুলোর জন্য তো এই উন্নয়নের তো স্বপ্ন থাকে, পরিকল্পনা থাকে, বাস্তবায়নের জন্য অর্থের সংস্থানের খুব প্রয়োজন আছে। এই অবশ্যই সরকারি ফান্ড এগুলো। তো এইটা মানে এই দিকে ভিআইপি রোডের দিকে চ্যানেলাইজ করা, বা তোমার যে কেন্দ্র রয়েছে বিধাননগর বা লেক টাউন এই অঞ্চলে, এটা বোঝালে কি করে গভর্নমেন্টকে যে দেখুন, এটা প্রয়োজন? ভিআইপি রোড এটা গভর্নমেন্টকে বুঝিয়েছি, যে গভর্নমেন্টকে বোঝানো যে ভিআইপি রোডটা হচ্ছে গুরুত্বপূর্ণ, রাজ্যের একটা গুরুত্বপূর্ণ রাস্তা। যখন বিদেশ থেকে মানুষ আসে, তখন এই শহরটা কেমন হবে তার একটা ধারণা হয়। এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল। আমিও যখন বাইরে গেছি, একটা সিটিতে যখন নামছি কিংবা একটা দেশে যখন যাচ্ছি, সেই দেশে যখন এয়ারপোর্ট থেকে নেমে শহরে প্রবেশ করছি, তখন সেই শহরটা বোঝা যায় এয়ারপোর্ট থেকে যখন রাস্তা ধরে। সেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমি যখন আমাদের পুরনো দলে ছিলাম, অনেকবার আমি খালপাড়টাকে সংস্কার করতে চেয়েছিলাম। আমি বলেছিলাম টাকাও লাগবে না। আমি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল আমাকে করে দেবে, তুমি পারমিশন। আমাকে সরকার থেকে তখন পারমিশনটুকু করতে দেয়নি। কিন্তু আমি দিদি যখন এসেছিলো, দিদিকে যখন বলেছিলাম, দিদি আমি খালপাড়টা
সংস্কার করব। আজকে দেখুন খালপাড়ে যান, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার খালপাড়ে বোথ দ্য সাইড সল্টলেকের দিক এবং আমাদের দিকটায় ভিআইপির মানে সাউথ দমদমের দিকে খালপাড় সংস্কার শুধু হয়েছে তাই না, খালপাড়ে ল্যান্ডস্কেপিং হয়েছে, খালপাড়ে প্রচুর গাছ লাগানো হয়েছে, নারকেল গাছ থেকে প্রচুর গাছ, হাঁটার পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষ 2.5 কিলোমিটার হাঁটতে পারবে। খালটাকেও আমরা সংস্কার করে দিচ্ছি, কৃষ্ণপুর খালটাকে, বাগজোগাল খালও সংস্কার করেছি। তাই আমি মনে করি যদি আপনার ইচ্ছে থাকে আপনি অনেক কিছু, আমি বিদেশে দেখেছি যে খালে দিয়ে বিভিন্ন রকম ওয়াটার ট্রান্সপোর্ট দেখেছি। সিপিএমের আমলে ওয়াটার ট্রান্সপোর্ট করতে গিয়ে খালে আটকে গেল, মানে ইনস্পেকশন করতে গিয়ে ওই লঞ্চের ছোট আটকে গেল, তারপর আর প্রজেক্টটা নিয়ে এগোলো না। তা আমি মনে করি বিদেশেও প্রচুর মানে ওয়াটার ট্রান্সপোর্ট হয়। আমার খালটাকে সংস্কার করেছে, এখন খালের পাড় দিয়ে লোকেরা সত্যি বলে খুব ভালো, খালের আর দুর্গন্ধও নেই এখন। আর কিছু সময় মানুষ কিছু নিউসেন্স করে, কিছু লেপ তো সব ফেলে দেয়। আমি মানুষকে বলি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর শুধু ওইটুকু না, আপনি দেখবেন নয়নজুরি আগে যখন ছিল এটা নিয়ে দেখবেন গ্রিন ট্রাইব্যুনালে অনেকে মামলা করেছিল। আমি একটা জিনিস সবাইকে বলেছিলাম, আমি কোনো জলাশয় কিন্তু বোঝাচ্ছি না। ভিআইপি রোডটা যখন তৈরি হয়েছিল এটা জানা দরকার প্রত্যেকটা মানুষের, এই যে পাশের যে জায়গাগুলো ছিল সেগুলো নিচু জায়গা ছিল, সেখান থেকে মাটি কেটে ভিআইপি রোডটাকে উঁচু করা হয়েছিল, যার ফলে কিছু কিছু বড়ো পিট সেখানে তৈরি হয়েছে, এটা বড়ো পিট বলে। এই বড়ো পিটগুলোতে জল জমতো, মশা হতো, আর প্রচুর মশার উৎপাত ছিল পাড়াতে। আমার পাড়া বলে না, আশেপাশে সব জায়গায়। আমি সেটাকে সরাতে পেরেছি, এখন মশার উৎপাত নেই, সুন্দর করে প্রপার ড্রেনেজ করেছি, প্রপার গ্রিনারি করেছি, গাছপালা অসংখ্য লেগেছে, এটা মানুষ দেখলে বুঝতে পারে। জল জমা এখন জল জমে না তো, বাঙুরে কোথায় জল জমে? বাঙুরে আমরা ওইটাই বলছি, পরিবর্তন চেষ্টা করলে সব আমরা বাঙুরে স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রজেক্ট করেছি, আমরা দমদম পার্কে স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রজেক্ট করেছি, লেক টাউনে স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রজেক্ট করেছি। আমাদের এলাকায় বৃষ্টি হলে খুব হয়তো কিছুক্ষণ, খুব শাওয়ার হলে অল্প কিছুক্ষণ জল জমে, তারপর জল বেরিয়ে যায়। এই কাজগুলো আমরা করেছি, যার ফলে এর সুফল মানুষ পাচ্ছে। এর সুফল তুমি পাবে নির্বাচন সামনে। নিশ্চয়ই পাবো। তোমার বাড়িতে সকালবেলা যে কোনো দিন গেলে বাড়িতে শতাধিক মানুষের লাইন আমি সামনে বসে দেখেছি, যে মানে এরকম নয় যে মন্ত্রী তার পিএকে বলছে ফোন করে দিতে, তুমি নিজে ফোন করে সেগুলোকে পার্সু করো, লোকের চিকিৎসা, গরিব মানুষের বিভিন্ন রকম গভর্নমেন্টের ফেসিলিটি, হ্যাঁ, তার মধ্যে তুমি পুজো আর্চা করো, সমাজসেবা করছো, স্পোর্টসের সঙ্গে যুক্ত, কিভাবে সম্ভব এগুলো? যেমন বাংলা একটা কথা যে রাধে সে চুলো বাঁধে। আমি মনে করি আমার হয়তো বিশ্রামটা কম হয়, ঘুমটা হয়তো কম হয়, কিন্তু আমি প্রত্যেক দিন ডে টু ডে আমার যে কাজ আমি সেটা করি। পুজো তো করি, বাড়িতে মন্দির আছে, রোজ পুজো করি, এবং রোজ পুজো করে মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মানুষের ভালো করে কাজ করতে পারি। আর মানুষ দেখো আসবে, মানুষ কোথায় যাবে? আমি একটা বলি, মানুষ যদি বিপদে পড়ে মানুষ তো আমাদের কাছেই আসবে। সেইটা যদি আমি না মানে ভালো করে শুনি, যদি না চেষ্টা করি মানুষের জন্য, তাহলে মানুষের এই দাঁড়ানোর লাভ কি আমার কাছে? আমার কাছে দেখুন খুব প্র্যাকটিক্যাল, আমি 10 টাইমস জিতে আসছি, এখনও পর্যন্ত 10 বার জিতেছি আমি, 6 বার আপনার পৌরসভায়, আর 4 বার আমি বিধানসভায় জিতেছি। 2009 থেকে বাই ইলেকশন থেকে আমি জিতছি, 9, 11, 16, 21, পঞ্চমবারও আশা করি আবার আশীর্বাদ মানুষ আমাকে করবে। কেন আমি একটা কথা জিনিস মানুষের বিশ্বাস করি, মানুষের যদি আপনি কাজ ঠিকভাবে করে দেন, মানুষেরকে যদি ভালো করে একটু ব্যবহার করে দেন, কিচ্ছু না, মানুষের সব কাজ আমি পারবো, 100টা কাজ পারবো, কখনোই হতে পারে না, কিন্তু ব্যবহারটা যদি মানুষের ঠিকভাবে করে দেন, এটা মানুষ কিন্তু সেটা স্যাটিসফাইড হয়ে যায়। আর মানুষের বিপদ সময় দিয়ে আসেন, এটা আমি বুঝি, মানুষের বিপদ কখনো সময় দিয়ে আসে। আমার কাছে 3-4 দিন আগে একটা রাত্রিবেলা ফোন এসেছিল 2টোর সময়, বাড়ির নিচে থেকে ফোন করছে, আমার কী ব্যাপার বলে, একটা বাচ্চার এক্ষুনি তার একটা আইসিইউ সাপোর্ট, মানে এনআইসিইউ সাপোর্ট লাগবে, এনআইসিইউ নিকু যেটাকে বলে, তার সাপোর্ট লাগবে। আমি বাচ্চাটাকে রাত্রিবেলা ব্যবস্থা করে বাঁচিয়ে দিয়েছি, এবং অনেক মানুষের অপারেশান করে দিয়েছি, এবং সেগুলো মানুষ বেঁচেছে। এগুলো দেখলে ভালো লাগে, মনের দিক দিয়ে খুব স্যাটিসফাইড। সেই জন্যে আমাদের সাব ডিভিশনাল হসপিটাল যেমন সরকারি হসপিটাল, সেটাকে যেমন ডেভেলপ হয়েছে, যেমন আমাদের পাতিপুর আয়ুর্বেদিক হসপিটাল যেমন
ডেভেলপমেন্ট হয়েছে, রাজ্যে যেমন হসপিটালগুলো ভালো হয়েছে, চিকিৎসা এখন অনেক সুযোগ হয়েছে, তেমনি নিজেও আমি একটা 100 বেডের হসপিটাল তৈরি করেছি। তাই? হ্যাঁ, 100 বেডের গান্ধী সেবা সদন হসপিটাল। আমি আর 1 মাস বাদ থেকে পেশেন্ট নেওয়া শুরু করব, কিন্তু এখন আউটডোরে আমার যা হচ্ছে প্রচুর মানুষ এখানে উপকার পাচ্ছে। তা আমি এটা করেছি, আমার জীবনে একটা স্বপ্ন ছিল একটা হসপিটাল তৈরি করবো। এটা কাদের জন্য হয়েছে? হ্যাঁ, সাধারণ মানুষ একদম মধ্যবিত্ত, এখনও চিকিৎসার তো বেসরকারি চিকিৎসার তো প্রচুর খরচ। না, দেখুন সেই জন্যই বলছি কম খরচায় যাতে মানুষকে এবং স্বাস্থ্যসাথী পরিষেবা সেখান থেকে যাতে মানুষ পায়, সেই জন্য অনেক বড় বড় ডাক্তার, নামকরা অ্যাপোলোরও পায় 10টা ডাক্তার, তারা বসছেন, তার মিনিমাম ফিজে 200 টাকা ফিজে তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। আর এরপরে আমি এদের ল্যাব আছে আমাদের ওখানে, সিটি স্ক্যান 700 টাকায় করছি, একটা প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত করে নিচ্ছি, তারা মেশিনটা দিয়েছে। আমি বলছি ভাই গভর্নমেন্ট রেটে করতে হবে এটা। আর আমাদের ওখানে এক্সরে টেক্সরে সবই হচ্ছে, ডেন্টাল, তারপরে হচ্ছে আপনার I2 সব করেছি, এবং আপনার ডায়ালিসিস ইউনিট করেছি, যা যা একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল সেটা করেছি। 1.5 মাস লাগবে পেশেন্ট নিতে আমার, কিন্তু এটা অনেক মানুষকে সমগ্র অঞ্চলে পরিষেবা। কলকাতার পুজোর এই ম্যাপে শ্রীভূমি অনেক ওপরের দিকে রয়েছে একদম, কারণ এদিকেও রয়েছে দক্ষিণ কলকাতাতেও তোমারই 2 সতীর্থর বড় বড় পুজো হয়, চেতলায় হয়, নিওয়ালিপুরে হয়। শ্রীভূমি একটা অন্য ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডটা কীভাবে তৈরি হলো? আমি অনেকগুলো প্রসঙ্গে দুর্নীতি, ডিপার্টমেন্ট, রাজনীতি সব কিছু আস্তে আস্তে সেই প্রসঙ্গে এলাম, কারণ এটা হচ্ছে আমার অন্যতম আগ্রহের বিষয়, যে একটা পুজো করা আর তার সঙ্গে রাজনীতি করা, মানে পুজোর মধ্যে যে ধরনের সময় ইনভেস্ট করতে হয়, যে ধরনের চিন্তা ভাবনা করতে হয়, প্রচুর অর্থের সংস্থান করতে হয়, টাকা লাগে, এত লোককে ম্যানেজ করা, কোনো দুর্ঘটনা না ঘটে যায়, এত কিছু করে ম্যানেজ হয় কী করে? পরিকল্পনা কীভাবে করো? ধরুন সব কিছুই একটা প্ল্যানিং করা দরকার আছে। আমাদের পুজো এখনও প্ল্যান এবার এখনও করিনি। আমি বলেছি ইলেকশানে অনেকে করে ফেলেছে, অনেকে শিল্পীও ঠিক করে ফেলেছে, আমাদের যারা শিল্পীরা আছে তারাই করবে সব। কিন্তু আমি বলেছি ইলেকশানের পর, এখন ইলেকশান আগে কিছু করবো না, ইলেকশানের পর মিটিং হবে, পুজোর ভিত্তিপ্রস্তর হবে, খুঁটি পুজো হবে, সব কিছু হবে এবং ভালো করেই হবে। যে কোনো জিনিসের প্ল্যান দরকার, আমাদের ওই জায়গার মধ্যে আমরা খুব প্ল্যানিং করে করি। আর পুলিশের সাথেও সব কিছু করসপন্ডেন্স আমাদের হতে থাকে। আর আজ থেকে পুজো করছি না, অনেক দিন ধরে পুজো করার একটা অভিজ্ঞতা আমার আছে, কী করে ক্রাউড ম্যানেজ করবার। আমাদের সেই ক্রাউডটাকে ম্যানেজ করি। এখন অনেকগুলো ওখানে কাজও হয়ে গেছে, যেগুলো সরকার করে দিয়েছে, যে আমাদের সাবওয়ে করে দিয়েছে। আমাদের এখন সার্ভিস রোডটা বিরাট বড় হয়ে গেছে, সেখানে প্রচুর মানুষ ধরে। প্ল্যান এ থাকে, প্ল্যান বি থাকে, যদি প্ল্যান এ ফেল করে প্ল্যান বি কী করে ম্যানেজ করবো সেটাও পুলিশের সাথে আমরা বলি, কোন দিক দিয়ে লোককে বার করে দেবো, সেগুলো করা থাকে। যে কোনো জিনিস করতে গেলে দেখুন, আপনাকে প্ল্যান যদি থাকে, এত বড় ম্যারাথন হচ্ছে, তো কী করে 10,000 লোক দৌড়াচ্ছে একসাথে, ভাগে ভাগে সেভাবেই ছাড়া হয়, একসাথে 10,000 লোক দৌড়ায় না। যেমন আমাদের 21 কিলোমিটারটা বেরিয়ে গেল, 10 কিলোমিটার বেরিয়ে গেল, ফান রানে 5,000 6,000 লোক দৌড়াচ্ছে একসাথে, ওটাকে ধীরে ধীরে ছাড়া, হাজার হাজার করে করে আস্তে আস্তে ছাড়া, ঠিক স্মুথলি হবে। সিস্টেম যদি থাকে, ভালো ভলেন্টিয়ার থাকে, ভালো পুলিশিং থাকে, ভালো ম্যানেজ যদি থাকে, আর এগুলো আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে অনেক ছোটোবেলা থেকে। এখন অনেকে হয়তো বড় পুজো করছে এবং বড় পুজো হচ্ছে। আপনি বলেন আমার 2 সতীর্থ, ওরাও ভালো পুজো করে, খারাপ পুজো না, ওদের পুজো খুব ভালো হয়, ওরাও ভালো করে করে সব কিছু। তা আমি মনে করি পুজো তো এখন অনেকগুলো, আমার পুজোটার আশেপাশে এখন এত বড় বড় পুজো হয়ে গেছে, মানুষ শুধু শ্রীভূমি দেখতে আসে, শ্রীভূমি দেখতে গিয়ে দমদম পার্ক ঢোকে, লেকটন ঢোকে, ভাঙন ঢোকে, দক্ষিণদারি ঢোকে, পাতিপুর ঢোকে, আবার ওদিকে সল্টলেকে বড় বড় পুজো। এগুলোর সাথে তোমার কম্পিটিশন আছে শ্রীভূমি? আমার সঙ্গে কিছু না, সব পুজো কমিটির সাথে শহীদ বসে আছে। যত আমার কেন্দ্রে পুজো, তাদের অনুদান থেকে, সরকারি অনুদান ছাড়া শহীদ বোস প্রত্যেক বছর প্রত্যেকটা পুজো কমিটিকে শাড়িও পাঠাবে, তাদের হাত দিয়ে সমস্ত ডিস্ট্রিবিউট হবে। আর পুজোর জিনিসপত্র ওই যারা গরিব, মানে আমাদের, আমি তো গরিব শব্দ, যারা প্রিয়জন, পুজো কমিটির হাত দিয়ে প্রায় 15,000 শাড়ি আমি বিলি করি, আর 10,000 আমি নিজে। এটা ক্লাবের তরফ থেকে না ব্যক্তিগত? ক্লাবের তরফ থেকে, ক্লাবের মাধ্যম দিয়ে। আচ্ছা, আমার প্রত্যেক বছর, আমি ব্যক্তিগত উদ্যোগে নিই, ক্লাব মাধ্যম দিয়ে পুজোর সময়। আচ্ছা, এই যে তুমি প্ল্যান এ বি বললে, প্ল্যান এ তো ঠিক হলো,
কিন্তু প্ল্যান বিতে গিয়ে মেসির প্রোগ্রামটা এরকম হয়ে গেল। তোমার ওখানে প্রোগ্রামটা তো ঠিক হলো। এ নিয়ে বলবো না কিছু। প্রথম কথা বলছি, মেসির আমার ওখানে উদ্বোধন করার কথা ছিল। তো মেসির উদ্বোধন তো আমরা ওই এতে বলেছিলাম করব, ওই কী বলে ওটাকে, যেভাবে হোটেল থেকে আমরা অনলাইনে করেছি, তো সেটা হয়ে গেছে। মেসি এসছে, মেসি করেছে। আমরা তো খুব ওখানে তো আমাদের বলেছিল লোক দেখবেন, বড় স্ক্রিন লাগিয়েছিলাম, লোকে সেটা দেখলো। তো তুমি তো কিছু একটা মানে বুঝেছিলে যে মানে কোনো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে বা পুলিশের সাথে যোগাযোগ রাখা। আমার ওখানে মেসি আসতে চেয়েছিল, কিন্তু আমি বুঝেছি আমাদের লেকটাউনে ওই জায়গায় যদি মেসি আসে, ওখানে এত বড় জায়গা নেই যে মেসি এলে পরে সেখানে একটা বিশৃঙ্খলা হতে পারে। হয়তো ইচ্ছাকৃত কেউ করবে না, অনিচ্ছাকৃত হয়ে যেতে পারে। ওই জন্য আমি বলেছি না, হোটেল থেকে হোক, আমার কোনো ব্যাপার নেই। মেসি যেখানে থাকবো কমফোর্টলি ওখান থেকেই করবে, ও যেখান থেকে করতে চায় করুক। যেহেতু মেসির বাবার ইচ্ছে ছিল মেসির একটা বড় মূর্তি মারাদোনার পাশে বসবে, এটা যারা যোগাযোগ করেছিল তারা বলেছিল। কেন মার্টিনেজ যখন এসেছিল, মার্টিনেজ দেখেও খুব খুশি হয়েছিল যে ম্যারাদোনার মূর্তি। তারপর আমাদের রোনাল্ডো নিয়ে এসেছিল, তারা সব দেখে গেছে এবং সবাইকেই মারাদোনার ওখানে ফুল দিয়ে সবাই গেছে। এবং ম্যারাদোনা নিজে আমার পাড়ায় 40 মিনিট ছিল, অনেক স্কিল টিল করেছে। তো ম্যারাদোনা এখানে এসছে, মার্টিনেজ ওয়ার্ল্ড কাপের পর এসছে। মেসির বাবারও ইচ্ছে ছিল মেসিরও একটা কিছু হোক ওখানে, যে এটা একটু বড় করে মেসির মূর্তিটা বস। আমরা যখন এটা পাঠিয়েছিলাম তখন মেসির বাবার ইচ্ছে ছিল। মানে সেটা কীভাবে যোগাযোগ হলো? সেটা আমাদের লোকেরা যারা মেসিকে আনার দায়িত্বে ছিল, আচ্ছা, তাদের আমি বলেছিলাম যে মেসিকে একবার এখানে আনা যায় কিনা। মার্টিনেজকে বলেছিলাম, মার্টিনেজে বাঁধা। তখন ওইটা ছবিটা ওরা দেখায় যে আমরা কী করতে চাই, তখন উনি খুশি হয়েছিল। আর বড় মূর্তিটা তো ছোটোখাটো হয়নি। কিন্তু মূর্তি নিয়েও অনেকে সমালোচনা করে। সমালোচনা লোক সব করবে, সব সমালোচনা। দেখুন সবাইকে সবটা 100% বলে, সব জায়গায় সমালোচনা দেয়। এগুলো সম্ভব কী করে? মানে মেসি আসছে শ্রীভূমি, মারাদোনা আসছে শ্রীভূমি, রোনাল্ডিনো আসছে শ্রীভূমি, সিমিতে আরও অনেকে এসছে। বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটার এসছে সিমিতে। কীভাবে আমাদের গর্ব সৌরভও অনেকবার এসছে। সৌরভ গাঙ্গুলি এবারে দুর্গাপুজোর সময়। সৌরভ এবার না, সৌরভ অনেকবার এসছে। ভালোবাসে সিমুইকে, সবাই ভালোবাসে। সিমুইতে এই মিতালি রাজ যে ক্রিকেটার, সব সিমুইতে এসছে। আমাদের ঝুলন, মিতালি রাজ সব এসছে সিমুইতে। আমাদের সিধু এসছে, ব্যাডমিন্টন সিন্ধুকে বলেছিলাম দুর্গাপুজো খুব জাগ্রত, বলে হ্যাঁ স্যার, তুমি সাফল্য পাবেই। সবাই মানে ভারতবর্ষে বিখ্যাত লোক, মানে খেলোয়াড়রা, শিল্পীরা কে আসেনি বলুন না, কে বাদ গেছে? একটা পাড়ার মধ্যে আশা ভোসলে গান গাইছে, একটা পাবলিক ডিস্টার্ব নেই। ফর্মে থেকে যখন আশা ভোসলে ছিল তখন গাইয়েছি আশা ভোসলে। পাড়ার মধ্যে বহু বড় বড় তারকারা এসছে। আশা ভোসলের সাথে তোমার একটা খুব ব্যক্তিগত সম্পর্ক। আমি জানি কলকাতা এলে তুমি বিমানবন্দরে গিয়ে, এয়ারপোর্টে গিয়ে। আশাজির সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে। আশাজির বাড়িতে আমি যাই, আশাজি আমার বাড়িতে আসেন, 7 বার আমার বাড়িতে এসছে। আমি দেখেছি ওপরে আমার মন্দিরে গেছেন, মন্দিরে আমাদের বাড়িতে যখন আসে বিছানায় বসে গল্প করতে থাকে আমার ছেলেমেয়েদের সঙ্গে, সবার সঙ্গে, পরিবারের সঙ্গে। তখন আশা বসলে আর বোঝা যায়। কীভাবে হলো এই যোগাযোগটা? যোগাযোগ এমনি আমার প্রোগ্রাম থেকেই হয়। আচ্ছা। তারপরে উনি একটা মানুষের সঙ্গে রিলেশনশিপ বজায় রাখা, আর আমার সঙ্গে সবাইকে রিলেশনশিপ থাকে। বোম্বের যত শিল্পী আছে সবার সাথে আমার খুব ভালো মানে যোগাযোগ। বোম্বে বাংলার যারা শিল্পী আছে, বোম্বেরও যারা শিল্পী আছে, যারা বাংলায় গিয়ে প্রতিষ্ঠিত, বাংলা থেকে গিয়ে হয়েছে, বাংলারও যারা শিল্পী আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। শিল্পী, খেলোয়াড়, সমস্ত যারা, তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ। এবং আমি একদিনের যোগাযোগ না, যোগাযোগটা রক্ষা করতে পারি। তুমি খুব সুন্দর করে পাশ কাটিয়ে গেলে যে শ্রীভূমিতে পসিবল আর সল্টলেকে স্টেডিয়ামে পসিবল হলো না। না, সেটা আমি বলতে চাই না। সেটা একটা যে কোনো একটা ঘটনা ওখানে হয়েছে, মানুষ। কিন্তু একটা তো খারাপ লাগা থাকে যে আমাদের শহরকে এত হতে হলো।
অপমানিত হতে হলো, বাইরে থেকে প্রচুর মানুষ এসেছিল, এত বিশৃঙ্খলা, মানে কলকাতা সেই হোপ এই প্রসঙ্গে কিছু বলবো না, তার কারণ এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কমিটি করে দিয়েছে, দেখছেন। তোমার যে খেলার যে জগৎ, তুমি আমি খেলাধুলো ভালো, আমি তো এই তো বেটন কাপ করলাম, হকি করলাম, খেলাধুলো ভালো লাগে আমার, স্পোর্টস ভালোবাসি, আমার রক্তে খেলা আছে, তো আমি কি করতে পারি। আমার শেষ আমি তো কালকে তো গাড়িতে যেতে যেতে ইস্টবেঙ্গল মাঠে কী হচ্ছে, ইস্টবেঙ্গল সিমুই কী হচ্ছে, ওদের একটু বললাম, কিরে ম্যাচটা জিততে পারলি না স্যার, 2-1 হয়েছে কালকে। আমার শেষ প্রশ্ন, নির্বাচন চলে এসছে, অবশ্যই ভোটের পরে আরও অনেক কিছু তোমার সাথে আলোচনা করব, কিন্তু নির্বাচনে কি মনে হচ্ছে যে তুমি তো বলবে তৃণমূল কংগ্রেস জিতবে, একটা টার্গেট বেঁধে দিয়েছে আমি বলছি না, নেতা নেত্রীরা, জনগণ বলছে তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ দিদি এত ভালো কাজ করেছে, দিদির বিকল্প নেই বাংলায়। বাংলায় দিদি না থাকলে বাংলাকে রক্ষা করবে কে? সব যারা আছেন ডবল ইঞ্জিন, সব জায়গায় ডবল ইঞ্জিন দেখছি তো ফুটো হয়ে যাচ্ছে, ডবল ইঞ্জিন সব দেখছি না, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, ডবল ইঞ্জিনের সরকার দেখছি তো চোখের সামনে। আর বাংলায় দিদিকে দরকার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক ঠিক আছে, আমাদের সেকেন্ড জেনারেশন, দিদির পরে অভিষেক খুব ভালো, অভিষেক খুব ভালো বলে, পার্লামেন্টে তো দারুণ দারুণ বলছেন। শুধু অভিষেক, ওর মধ্যে সেই প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, আগামী দিনে অভিষেকই নেতা। তোমরা তো সিনিয়র হয়ে গেছো পার্টিতে, কিন্তু তখন মানে যখন একটা খুব ইয়াং ছেলে সে আসছে, নেতৃত্ব দিচ্ছে, সেটা কি খুব সহজে অ্যাকসেপ্ট করা যায়? আমার তো কিছু অসুবিধা হয় না, জুনিয়ররা তো মানে কি কোয়ালিটি দেখো নেতার ভিতরে? নেতৃত্ব যদি কেউ তার যোগ্যতা থাকে সে দেবে নেতৃত্ব, এটাকেই তো সবাই, কেউ পারে নিতে, কেউ নিতে পারে না, যে নিতে পারে সেই থাকবে। আমি জানি আমাদের দিদি যখন, আমার একটা মত থাকতে পারে, আমি হয়তো মনে করছি এটা ঠিক না, ওটা ঠিক না, কেউ দল মনে করছে এটা ঠিক, আমার ব্যক্তিগত মতটা সেখানে খাটবে না, দলের মতটাকেই আমাকে মেনে নিতে। এই দলে আমি জানি সর্বোচ্চ দিদি, আমরা দিদির ওপর ট্রাস্ট করি, দিদি যেটা বলবে সেটাই মানতে হবে, এটা অনেকে বুঝতে পারে না। দিদি যেটা বলছে, দিদি পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, তিনি যেটা বলছেন, অভিষেক দলের জেনারেল সেক্রেটারি, সেও দিদির নির্দেশে চলছে। এই সিস্টেমটাকে সম্মান জানানো, বয়স বড় ছোট দিয়ে হয় না। আমি যখন 86 ইলেক্টেড হয়েছিলাম, তো আমার থেকে অনেক সিনিয়র ছিল না, আমি তো 21 বছর ইলেক্টেড হয়েছি, কার ভাগ্যে জুড়েছিল? কলকাতায় শোভন ছিল আর জেলায় আমি ছিলাম, এত অল্প বয়সে কেউ, আমাকে সুভাষদা বলতো তোর মতো এত অল্প বয়সে তুই জিতেছিস, তো অনেক তো সিনিয়ররা তখন ভাবতে পারতো হয়তো। আবার আমার বিধানসভায় আমি, দিদি যখন টিকিট দিয়েছে আমাকে, হয়তো আমার সমকক্ষ কেউ ছিল না, হয়তো থাকতেই পারে, দিদি আমাকে দিয়েছে, তা আমাকে মনে করতে হবে সবাইকে নিয়ে চলতে হবে, আর আমি সবাইকে নিয়ে চলতে পারি, সবাইকে নিয়ে চলতে চাই। আর বৃহত্তর মনে করি তৃণমূল কংগ্রেস এখন সেই জায়গায় নেই, অনেক বড় বড় প্ল্যাটফর্ম, বিরাট বড়। অনেক ধন্যবাদ তো তোমাকে। আমি 20 বছর সাংবাদিকতা করছি, 20 বছর তোমায় দেখছি, অনেক কিছু প্রশ্ন আরও রয়েছে, ছিল, সেগুলো সময়ের অপেক্ষা, কারণ এখন ইলেকশনের সময়, প্রচারে। তাও অনেক ধন্যবাদ, তুমি এই সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছো বলে। পডকাস্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।